নিজের অন্ধ চাচাতো বোনের সাথে বিগত 1 ঘন্টা যাবৎ জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে চলেছে প্রলয়। মেয়েটির দোষ, সে অন্ধ। বড় বাবার বাড়ি বেড়াতে এসে না বুঝে চাচাতো ভাই প্রলয়ের রুমে ঢুকে পড়াই যেন ঘোর অপরাধ বর্ষার। কাল হয়ে এলো তার জীবনের এই অপরাধের শাস্তি। সে এক অন্ধ মেয়ে হয়ে কেন যাবে প্রলয়ের রুমে? তার কি সেই যোগ্যতা আছে নাকি? প্রলয় কি মানা করেনি কাউকে তার রুমে না আসতে? অবশ্যই করেছে। তার রুমে যার তার প্রবেশ করার অনুমতি নেই জেনেও এমন সময় রুমে আসা ঘোর অপরাধ বর্ষার, যার শাস্তি দিচ্ছে প্রলয়। যা নয় তাই কথা শুনিয়েছে চাচাতো বোন বর্ষাকে, কিন্তু এতে মাতাল প্রলয়ের মন ভরেনি। অন্ধ বর্ষার লতানো নারী দেহ দেখে নেশার ঘোরে অন্য নেশা চেপেছে, তাই খাপ লেখাচ্ছে তাকে। প্রলয় ভাই, ছেড়ে দিন প্লিজ। ক্লান্ত স্বর বর্ষার। প্রলয় তার নিজের ঠোঁটে ঠোঁট চেপে কথা বলা থামিয়ে দেয়। চুষতে থাকে বর্ষার গোলাপের পাপড়ির মতো নরম আর কোমল ঠোঁট দুটো। ক্ষিপ্র গতিতে বর্ষার ভেতরে নিজেকে জাহির করছে তখন সে। সেই ধাক্কা ভেতর থেকে তার পেট অব্দি যাচ্ছে বোধহয়। কেঁপে উঠছে সারা শরীর, চোখের পানি শুকিয়ে গেছে অনেক আগে। সে জানত প্রলয় ভাই সুস্থ স্বাভাবিক জীবন কাটায় না, আর পাঁচটা ছেলের মতো মদ ড্রাগ সহ নানান রকম মাদকদ্রব্য সেবন করে প্রলয় ভাই। বাইক রেসিং, ডিস্কো ক্লাব এইসবের যাতায়াত আছে প্রলয় ভাইয়ের। বর্ষার প্রলয় ভাইয়ের কাছে ক্ষতির সম্ভাবনা থাকলেও তা সর্বোচ্চ চর থাপ্পড় অথবা ধাক্কা দেওয়া অবধি ভেবেছিল, কিন্তু এমন কিছু সম্ভাবনা থাকতে পারে এই আশঙ্কা করেনি সে কখনো। প্রলয় গতি একটু কমালো, তারপরে সময় নিয়ে আস্তে আস্তে থেমে গেল। তবে সরে না এসে সেভাবেই পড়ে থাকে বর্ষার উপরে। শুয়ে পড়ে বর্ষার নগ্ন শরীরের উপরে, নিজের বলিষ্ঠ দেহের সম্পূর্ণ ভর ছেড়ে। বর্ষারানী, অন্ধ হয়ে ঘুরিস এখানে ওখানে, চোখ কোথায় ফেলিস বোঝাও যায় না, ট্যারার মতো হয়ে ঘুরিস। এত সেক্সি হবি তাও ভাবিনি, খেয়ালই করিনি কখনো সেভাবে। তুই খুব সুন্দর। আমি ভেবেছিলাম বাইরে যেমন নিরামিষ হয়ে চলিস, ভেতরটাও তেমন, কিন্তু আমার ধারণা ভুল। আজকের রাত কখনো ভুলবো না আমি। মাতাল প্রলয় এলোমেলো কণ্ঠে আরও অনেক কিছু বলে। বর্ষা সেসব শুনতে পায়নি। বিড়বিড় করে বলা প্রলয়ের এসব কথা তার কান অব্দি আসেনি। সে নিস্তেজ পুরোপুরি। জীবনে দুঃখের এমনিতেও কোনো কমতি ছিল না। অন্ধ চোখ দুটোর জন্য কম যন্ত্রণা পোহাতে হয় না তার। সমাজ, সমাজের লোকজন আর চারপাশটা সব দিক থেকে কোণঠাসা সে। প্রতিবন্ধী একজন মেয়ে বলে এখন কলঙ্কও যুক্ত হলো সাথে। তার নারীত্বে কলঙ্ক যুক্ত হলো প্রলয় ভাইয়ের নামে। অন্ধ চোখ দুটো খোলা না থাকা সমান। সে চোখ বুজে নিল, তাও গাঢ় শ্বাস টানল। দুই চোখের কোণ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল সাথে সাথে। প্রলয় তখন তার বের হয়ে থাকা বুকে মুখ গুজে আছে, বিড়বিড় করে চলেছে কিছু, যার কারণে তার ঠোঁট স্পর্শ করে যাচ্ছে বর্ষার নরম কোমল নারী অঙ্গে। বিড়বিড় করে যেসব বলতে বলতে চুমু খেলো সেই থায়। নরম জায়গায় চুমু খেয়ে আরাম পেয়ে কামড়ে দিল। বর্ষা সামান্য আর্তনাদ করে ওঠে, তবে চিৎকার কম, শীতকার বেশি শোনালো তা। শেষবারের মতো হাত সরাতে চেয়ে দুর্বল কণ্ঠে উচ্চারণ করে, প্রলয় ভাই সরে যাও প্লিজ, ব্যথা পাচ্ছি, তুমি খুব ভারী। প্রলয় সরে না। বর্ষার দুর্বল কণ্ঠের স্বর তার কানেই যায়নি, সেইভাবেই পড়ে থাকে। তার নারী কায়ায় হাত বোলাতে বোলাতে মাতাল কণ্ঠে নানান কিছু বলে ঘুমিয়ে পড়ে একসময়। প্রলয় রুমের ভেতরের এই ব্যভিচার সম্পর্কে বাড়ির কেউ কোনো কিছু ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেনি। সবাই যার যার মতো ঘুমোচ্ছে। দোতলার কর্নারের একটি ঘরে যে বর্ষার সব শেষ হয়ে গেল, চরম সর্বনাশ হয়ে গেল, এই নিয়ে কারও কোনো রকম আন্দাজ নেই। এরপরে কি হলো জানার আগে চলুন বর্ষা আর প্রলয়ের পরিচয় জানা যাক। বর্ষা দৃষ্টি প্রতিবন্ধী একটি মেয়ে, বয়স 16। ছোটবেলায় কোনো এক ভয়ঙ্কর দুর্ঘটনা বর্ষার ময়ূরাক্ষীর মতন পেখম রাঙা চোখ দুটো হতে দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছিল। সেই থেকে প্রতিবন্ধী হয়েই আছে সে। বর্ষার পুরো নাম বর্ষা হাওলাদার। বাবা মায়ের একমাত্র মেয়ে সে। একমাত্র মেয়ে হয় বাবা মায়ের কাছে খুব আদুরে সে। তবে বাবা মায়ের কাছে আদুরে হলেও তার প্রতিবন্ধকতার কারণে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের বাঁকা দৃষ্টির সম্মুখীন হতে হয় প্রায় সময়ই। কেউ কেউ সহানুভূতির চোখেও দেখে, তবে কেউ কেউ কটু কথা শোনায় সুযোগ পেলে। বর্ষার বাবারা 3 ভাই,
সবাই হাওলাদার বাড়িতেই থাকে, শুধু বর্ষাটা ছাড়া। বর্ষার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। চাকরির কারণে বাড়িতে থাকা হয় না ভদ্রলোকের। এদিকে অন্তর্মুখী স্বভাবের বর্ষার কাছের মানুষ বলতে তার বাবা মাই। বাবার যখন চাকরির কারণে অন্য শহরে বদলি হয়, তখন প্রথম মাস দূরে থাকতে পেরেছিল শুধু। এরপরে খুব কাঁদত সে। তার বয়সও তখন কম, 11 বছরের মেয়ে সে তখন। বাবার জন্য কাঁদতে কাঁদতে সবাইকে অতিষ্ঠ করে তুলত। একে তো অন্ধ, তার উপরে বাবা সোহাগী। তার বাবাও মেয়েকে দূরে রাখতে পারলেন না, স্ত্রী সন্তান সহ শিফট করেন। এরপর থেকেই তারা শহরের বাইরে, বাড়ির অন্যদের থেকে দূরে থাকে। বর্ষারও বাড়ির লোকেদের থেকে দূরত্ব সৃষ্টি হয়, চাচাতো ভাই বোনেদের থেকেও। একইভাবে প্রলয়ের সাথেও তেমন ভাব ছিল না, নামেই ভাই বোন ছিল তারা। প্রলয় বরাবরই একটু বেপরোয়া আর খামখেয়ালি। বয়সটা 26। ছোটবেলা থেকেই পরিবার তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। রাগ, অস্থিরতা, জেদ আর বেপরোয়া স্বভাব যেন তার নিত্যসঙ্গী। বাড়ির সবাই জানে সে বেপরোয়া জীবন কাটাচ্ছে, কিন্তু বুঝিয়েও ফেরানো যায় না তাকে। নিজের মন মর্জি থাকতে পছন্দ করে সে। লেখাপড়া শেষ করেছে 1 বছর হলো। পারিবারিক ব্যবসায় যোগ দিতে বললেও দেয় না, সাফ মানা করে দেয়। খামখেয়ালি জীবনযাপন করে। দেখতে খুব সুদর্শন, গ্রিক পুরাণের দেবতাদের মতো শরীরের গঠন, আর চেহারার গঠনশৈলী বিদেশিনী মায়ের মতো বিদেশি ধরনের। বাঙালির তো লক্ষ্য করা যায় না একেবারেই। ফর্সা গলায় সিলভার কালারের চেইন থাকে একটা, ছেলে হয়েও চুলগুলো সিল্কি। গায়ের রং বর্ষার মতোরই উজ্জ্বল ফর্সা। দুজনের পরিচয় শেষ হলো, এবার গল্পে ফেরা যাক। ভোরের আকাশ তখনও গত রাতের রং ছাড়েনি। জানালার পর্দায় ছেয়ে থাকা অতল নীল রংটা ধীরে ধীরে সাদা হয়ে আসছে, আর তার মধ্যে দিয়ে ঝরঝর করে ঢুকে পড়েছে ভোরের নরম আলোর ছোঁয়া। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা, যেন বাইরের পৃথিবী এখনও ব্যস্ততার পাতা খুলে দেখাতে পারেনি। এই নীরবতার ছাপিয়ে প্রলয় ধীরে ধীরে জেগে ওঠে। চোখ মেলে ঘুম থেকে ওঠার পর প্রথম যে অনুভূতিটা তাকে পেয়ে বসে, তা হলো উষ্ণতা। তার শরীর বর্ষার শরীরের সাথে এমনভাবে জড়িয়েছিল যে মনে হচ্ছিল তারা একসঙ্গেই নিঃশ্বাস নিচ্ছে, বুকের ওঠানামা হচ্ছে একসাথে। প্রলয় চোখ খুলে অনুভব করলো তার হাত চাদরের নিচে কোনো মেয়ের উন্মুক্ত কোমর জড়িয়ে ধরে আছে। মেয়েটা তার গায়ের সাথে লেগে শুয়ে আছে। তাকিয়ে দেখলো মেয়েটা বর্ষা, তার চাচাতো বোন। অচেতন মুখটা প্রলয়ের বুকের কাছেই। বর্ষার চুলের নরম ছোঁয়া প্রলয়ের থুতনি ছুঁয়ে আছে, আর তাতে চন্দন সাবান আর মিষ্টি উষ্ণতা মিশে আছে। মাথাটা সরাতেই গতরাতের শারীরিক মিলনের সাক্ষী হিসাবে ঘাম আর শরীরের রস মিলিয়ে একটা তীক্ষ্ণ ঘ্রাণ নাকে এলো প্রলয়ের। প্রলয় কিছুক্ষণের জন্য নড়ল না। সে বর্ষা তার সাথে এইভাবে কেন বুঝতে পারছে না সে। এই মেয়ে এখানে এইভাবে তার বিছানায় এলো কিভাবে? কিচ্ছু মাথায় ঢুকছে না। সে বর্ষার উপরে ভর দিয়ে থাকা নিজের শরীরটা একটু সরানোর আগে ওর মুখের দিকে তাকিয়ে থাকলো। আসলেই বর্ষা কী না দেখে নেয়। বর্ষার কোনো নড়চড় নেই। তার কপালের কাছে চুল এলোমেলো হয়ে আছে, চেহারায় স্পষ্ট ক্লান্তি, চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ার ছাপ। শুকিয়ে কালো হয়ে গেছে নাক আর চোখের পাতা টকটকে লাল, মনে হচ্ছে খুব কেঁদেছে। প্রলয় আলতো করে আঙুল দিয়ে চুল সরিয়ে দেয় যাতে বর্ষা অস্বস্তি না পায়। এই কাজ কেন করেছে তা সে জানে না। অচেতন বর্ষা তার শরীরের উপরে আস্ত একটা মানুষ হয়ে নড়চড় করছে, তাও কিছু টের পেল না, আর না জাগলো। প্রলয়ের ঘুমো ঘুমো মনে প্রশ্ন জাগে, এই মেয়ে তার সাথে তার বিছানায় কেন? কথাটা মাথায় খেলে যেতেই বিদ্যুতের ছটকা লাগলেও বোধ হয়। সে তার উপর থেকে সরে আসতে চায় তাড়াহুড়ো করে, কিন্তু অনুভব করে তার পুরুষালী অঙ্গ বর্ষার কাছ থেকে সরে এসেছে। থেমে গেল সে, বর্ষার দিকে তাকায়, পরপর নিজের দিকে। বিবস্ত্র দুজনে, একটা সুতাও নেই গায়ে। জমে যায় প্রলয়। মাথার প্রতিটি নিউরন কাজ করা বন্ধ করে দিয়েছে। বিবস্ত্র সে আর তার অন্ধ চাচাতো বোন বর্ষা এক বিছানায় একে অপরের সাথে লেপ্টে আছে। গভীর সংস্পর্শে ছিল সে বর্ষার সাথে। অবাকতায় পাথরের মতো জমে যাওয়া শরীর টেনে উঠে বসে। সাথে সাথে বুঝতে পারল তার সারা গায়ের কোথাও কোনো পোশাক নেই। চাদর টেনে নিয়ে কোমর অবধি ঢাকতে গিয়ে আবার থেমে যেতে হয়, কারণ এতে বর্ষা উন্মুক্ত হয়ে পড়েছে। অচল মস্তিষ্কের প্রলয় চাদরটা আবার বর্ষার গায়ে ঢেকে দেয় বুক অবধি।
কিন্তু একবার উন্মুক্ত হয়ে যাওয়ায় সে দেখেছে বর্ষার সারা শরীরে নখের আঁচড়, কামড়ের দাগ, অযাচিত আদরের সোহাগের দাগ। তার গায়েও অসংখ্য কামড়ের দাগ আর নখের আঁচড়। প্রলয় ব্ল্যাঙ্ক আউট হয়ে পড়ে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে তার। নিঃশব্দে থম মেরে তাকিয়ে থাকে অচেতন বর্ষার দিকে। একে একে সব মনে পড়ল তার। রাতে মেয়েটা প্রলয়ের বোন পূর্ণতার রুমে যেতে গিয়ে তার রুমে চলে এসেছিল। ভুলে প্রলয়ের রুমে এসে পড়েছে বুঝতে পেরে সে ক্ষমা চেয়েই চলে যাচ্ছিল তৎক্ষণাৎ। কিন্তু প্রলয় তখন ড্রাঙ্ক ছিল, তীব্র নেশার ঘোরে তখন সে। ওই সময়টায় কেউ তার রুমে যায় না। তার নিষেধাজ্ঞা আছে আগে থেকে। অন্ধবর্ষাকে তার আগে থেকেই অপছন্দ। ন্যাকা লাগে তার মেয়েটাকে। যাই করে প্রলয়ের কাছে যেন ন্যাকামি লাগে, অসহ্যকর ধরনের। তার মনে হয় অন্ধ মেয়েটার প্রতি মুহূর্তে মিষ্টি মিষ্টি কথা বলে প্রত্যেকের কাছে সহানুভূতি পেতে চায়, যা তার অপছন্দ। কিছু বছর আগে একবার অন্ধ হওয়ায় ভুলে তার সামনে চলে এসেছিল। আর একটু হলেই ধাক্কা লাগতো। এই বিষয়টাও তার পছন্দ হয়নি তখন। সকলের সামনে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, যেন সে রাস্তা থেকে তুলে আনা কোনো উচ্ছিষ্ট। সেই মেয়েটার সাথে প্রলয় এসব করেছে। এই মেয়েটা তার বিছানায় দুজনে শুয়েছে একসাথে। তার নিজেরই যেন বিশ্বাস হচ্ছে না। কিন্তু বিশ্বাস না হলেও কিছু করার নেই, কারণ তার স্পষ্ট মনে পড়ছে সব। কিভাবে মেয়েটাকে রুমে দেখে রেগে কথা শুনিয়েছে, থাপড় মারার জন্য কাছে এসে ভয়ার্ত চেহারা দেখে নেশার ঘুরে আরও নেশা চাপে। ভীতু চেহারাটা কিছু পল চেয়ে স্নিগ্ধ গাল দুটোতে অকস্মাৎ চুমু দেওয়ার বাসনা জাগে। দেরি করেনি সে বাসনা পূরণ করতে। তখনই বর্ষা আতঙ্কিত হয়ে চলে যেতে চায়। প্রলয় ভাই অকস্মাৎ তার গালে নিজের ঠোঁটের ছোঁয়া দেবে সে ভাবতে পারেনি। আতঙ্কিত হয়ে পড়ে সে। কিছু একটা ঠিক নেই, বুঝতে দেরি হয়নি তার। চলে যেতে চায়, কিন্তু অন্ধ বর্ষা চলে যেতে গিয়ে হোঁচট খেয়ে মাতাল প্রলয় ভাইয়ের গায়ের উপরেই পড়ে। বুকে বুকে ঘর্ষণ হয় দুজনের। সাথে সাথে প্রলয় ভাইয়ের হাত থাকে তার কোমরে। আতঙ্কে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গিয়েছিল তার। এতে তার কমনীয় বক্ষযুগলের ওঠানামা নিজ পক্ষে অনুভব করে মাতাল প্রলয় ভাই। হুঁশ খুইয়ে ফেলে। বর্ষা ছাড়িয়ে চলে যেতে চাইলে পেছন থেকে জড়িয়ে নিয়ে সেখানে চেপে ধরে অকস্মাৎ। বর্ষার চিৎকার করতে মুখ খুলেছিল, কিন্তু প্রলয় ভাই তার গায়ের ওড়না খুলে মুখটা বেঁধে দিয়েছে। তারপর দৃঢ়ভাবে হাত বোলাতে থাকে ওইখানটায়। অপর হাত কামিজের ভিতর দিয়ে পেটে কোমরে বিচরণ করছিল। রুক্ষ সেই হাত দুটোর ছোঁয়া সইতে না পেরে বর্ষা বারবার ছাড়া পেতে চেয়েছে, কিন্তু প্রলয় ছাড়েনি। এরপরে আস্তে আস্তে পোশাক খুলিয়ে বিবস্ত্র করে বিছানায় ফেলে দেয়। নিজেও বিবস্ত্র হয়ে শুরু করে পাশবিক নির্যাতন। সবটা মনে পড়ছে তার। সে তীব্র আফসোস আর গ্লানিতে মুখ ঢেকে নেয় হাতে। শরীর তখনও বিবস্ত্র। আকস্মিক কীভাবে চমকে ওঠে। বিছানায় শুয়ে থাকা বর্ষার নাকের কাছে আঙুল নিয়ে শ্বাস কেমন নিচ্ছে দেখল। চলছে, তবে ধীরে। প্রলয় কি করবে ভেবে পেল না। বর্ষার মায়াবী ক্লান্ত চেহারাটা দেখে আজ আর বিরক্ত লাগছে না, আর না অসহ্য লাগছে মেয়েটাকে। আফসোস হচ্ছে তার। কি হয়ে গেল? প্রলয় দেখল কেমন নিস্তেজ তার শরীরটা। কি ভেবে চাদর কিছুটা তুলে নেয় বর্ষার শরীর থেকে। উন্মুক্ত হয় নারী দেহখানি। সব স্পষ্ট প্রলয়ের সামনে। নরম নারী অঙ্গ দুটোতে দাঁত বসে গেছে, দাগে আঁচড়ে লাল হয়ে আছে। প্রলয় আর দেখতে পারল না। সারা রাত নিজের পাশবিক নির্যাতনের চিহ্ন নিজেই দেখতে পারল না। আফসোসে আত্মগ্লানিতে ভরে উঠল তার ভেতরটা। চুল টেনে ছেড়ে ফেলতে ইচ্ছে করছে নিজের। অনেকক্ষণ মাথা নামিয়ে কিছু ভাবতে ভাবতে চোখ তুলে তাকায় বর্ষার পানে। মায়াবী মুখটা দেখলে গ্লানি যেন বাড়ছে। সাথে এত কিছুর মধ্যেও সে এই মেয়েটার সাথে অন্তরঙ্গ হয়েছে ভেবে মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আনমনে। বারে মাতাল হয়ে রাতের পর রাত পড়ে থেকেছে কতবার। কত মেয়ে চেয়েছে এক রাতের জন্য ঘনিষ্ঠ হতে, কিন্তু সে মাতাল অবস্থাতেও ওই অর্ধুলঙ্গ মেয়েগুলোকে উপেক্ষা করতে পেরেছে। আর কাল কিনা এই সামান্য 16 বছরের পিচ্চি মেয়েটাকে দেখে হুঁশ খুইয়েছে। যদিও এখনও শরীরটা আর পিচ্চি লাগছে না, প্রলয়ের ছোঁয়ায় অন্য দুতি এসেছে তাতে। এক রাতেই বড় হয়ে গেল কেমন। কিন্তু এই মেয়েতে প্রলয় এতটা হুঁশ খুইয়েছে। অবাকই হলো সে। কি আছে এই মেয়ের মধ্যে? বর্ষা, ওঠ। এই বর্ষা, চোখ খোল প্লিজ। বর্ষা, শুনতে পাচ্ছিস আমাকে? ওঠ না, চোখ খোল। চোখে মুখে পানির ছিটকা দিয়ে গালে হাত রেখে ডাকে সে বারবার। অনেকবার করল,
কিন্তু বর্ষার হুঁশ এলো না। শেষ একবার পানির ছিটকা দিয়ে হাত পা মেজে দিতেই ক্লান্তি ভরা চোখ দুটো আধো আধোভাবে খুলতে দেখা গেল। প্রলয় কাছে আসে, তার উপরে ঝুঁকে কিছুটা দেখছে আধো জ্ঞান ফিরেছে কিনা। বর্ষা চোখ খুলে কিছু পল নিশ্চুপ থাকলো, চোখের মনি সম্মুখ বরাবর উপরে। কিন্তু দৃষ্টি না থাকায় ওইভাবে তাকিয়ে থাকলেও আদতেও কিছু যে দেখছে না তা জানা কথা। কিছু মুহূর্ত সময় নিয়ে সে সবটা মনে করতে পারল। এখনও কি সে প্রলয় ভাইয়ের কাছে আছে জানা নেই তার, তবে মা নিশ্চত কিছুই নেই আর তার। তাই কোনো অস্থিরতা দেখালো না, নিশ্চুপভাবে পড়েই রইল। বর্ষা, বড্ড ক্ষীণ সেই ডাক, নিম্নস্বরটা শুনে যে কারো আশ্চর্য হওয়ার কথা। সব সময় বুক উঁচিয়ে কথা বলা, কর্কশ কণ্ঠে বর্ষাকে অপমান করা, সেই কণ্ঠটা এত তেজহীন হয়ে এলো আজ। অবাকই হওয়ার কথা, প্রলয়কে জানে এমন সকলের। কিন্তু বর্ষাকে সেই সব ভাবতে দেখা গেল না। সে বড্ড কাতর কণ্ঠে আওয়াজ তোলে, ছেড়ে দিন প্রলয় ভাই প্লিজ, আর কখনো আপনার রুমে পা রাখবো না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন। আপনাকে সামনে থেকে আমার চেহারাটাও দেখাবো না আমি, প্রমিস করছি আমি। আর করবেন না, আপনি ভারী অনেক, আমার কষ্ট হচ্ছে শরীরে। প্রলয় কিচ্ছু বলল না। উদ্দেশ্যহীন গন্তব্যে চেয়ে থাকা বর্ষার কাতর কণ্ঠে বলা কথাগুলো নিশ্চুপ থেকে শুনল শুধু। কিছুদিন পর, হ্যাঁ রে রাফি, ওদের ফোন কর, দেখ কত দূর এলো। ফোন করছিলাম দাদি, মাঝ রাস্তায় আছে, কিন্তু একটা দুঃসংবাদ আছে তোমার জন্য রাফি। কি বলছিস? কি দুঃসংবাদ? কি হয়েছে? ওরা ঠিকঠাক আসতে পারছে তো? সবাই সুস্থ আছে? দাদির চিন্তিত কণ্ঠের এক এক প্রশ্নে রাফি বলে, আরে এত উত্তেজিত হয়ে পড়ছস কেন? যেমন ভাবছস তেমন কিছুই না, সবাই সুস্থ হয়ে আছে। সমস্যা হচ্ছে তোমার নাতনি বর্ষা, সে আসছে না ছোট চাচু আর চাচি মনির সাথে। সে নাকি খালার বাড়ি গেছে। দাদির কুচকানো চামড়ার ললাটে ভাঁজ পড়ে। মানে আমার বর্ষা দাদু ভাই আসছে না? এটা কেমন ধারার কথা? ছোট খোকাকে ফোন লাগা দেখি, ফোন দিয়ে আমার কাছে দে। রাফি আপিলে কামড় লাগিয়ে ফোন লাগায় ছোট্ট চাচুকে। দুইবার রিং হতেই রিসিভ করলো। হ্যাঁ চাচু, দাদির সাথে কথা বলো একটু। কথাটা বলে দাদিকে ফোন দেয়। বৃদ্ধা ফোন কানে লাগিয়ে কপালে ভাঁজ ফেলে বলেন, হ্যাঁ রে ছোট খোকা, আরমান কি বলছে? বর্ষা দিদি ভাই নাকি আসছে না? এটা কেমন ধারার কথা? বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, আর মেয়েটাকে তুই খালার বাড়ি পাঠিয়ে দিলি? বর্ষার বাবা মাকে বলেন, হ্যাঁ মা, বর্ষার নাকি বিয়ে বাড়ির অ্যাটেন্ড করতে ভালো লাগছে না। কিছুদিন ধরে একটু অসুস্থ যাচ্ছে ওর শরীরটা, ঠিকঠাক খেতে পারে না, কেমন দুর্বল দুর্বল। বিয়েতে আসতে চাইছিল না, মানুষজনের ঝামেলার মধ্যে আরো অসুস্থ হয়ে পড়তে পারে ভেবে আমিও ভাবলাম নাই আসুক। এখন ওকে বাড়িতে একা একা তো আর রেখে আসতে পারি না, তাই খালার বাড়ি পাঠিয়ে দিয়েছি। দাদির ভালো লাগলো না নাখোশ ভাব চেহারায়। তাই বলে খালার বাড়ি পাঠিয়ে দিবি? আমি না হয় ওর জন্য কোনো একটা ব্যবস্থা করতাম এখানে। আমাকে না জানিয়ে আমার নাতনিটাকে ছাড়া একা একা চলে আসছিস, কাজটা ঠিক করিস নাই। মায়ের কথায় বর্ষার বাবা বলে, রাগ করছো কেন? বিয়ে বাড়িতে কত কাজ বাজ থাকে, এসবের মধ্যে তোমাদের ঝামেলায় ফেলতে চাইনি। তাছাড়া বললেই ব্যবস্থা করা যায় নাকি? এত মানুষের মধ্যে কোথাও শান্ত পরিবেশ পাওয়া টাফ। তার চেয়ে ওখানেই ঠিক আছে ও। পূর্ণতাকে দেখতে আসার দিনও তো ঠিক ছিল বর্ষা, এর মধ্যে অসুস্থ হয়ে পড়লো। দাদির চিন্তিত কণ্ঠ। বলো না আর, সেদিন ও বাড়ি থেকে চলে আসার সময়ও আরো অসুস্থ বোধ করছিল। তখনও কিছু জানায়নি আমাকে, না ওর মাকে। বাড়ি এসে দেখি দাঁড়াতেও পারছে না ঠিকঠাক। আবার ওর মা যত্ন আত্মি করলো। কি জানি কি হয়েছে, বুঝতে পারছি না কিছু। ডক্টরের কাছেও যেতে চাই না। সেদিন থেকে কেমন মনমরা হয়ে থাকে। আরও অল্প স্বল্প কথা বলে ফোন কেটে দিলেন বর্ষার বাবা। অমনি বাস থেকে স্ত্রীর কণ্ঠ ভেসে আসে, আমার মনে হয় জোর করে হলেও ডক্টর দেখিয়ে ফেলা উচিত আমার মেয়েটাকে। মুখটা কেমন শুকিয়ে গেছে, খেয়াল করেছেন? বর্ষার বাবা মাথা নেড়ে বলেন, তা তো আমিও খেয়াল করেছি বর্ষার আম্মু। ভাবছি বিয়েটার ঝামেলা মিটে গেলে বাড়ি ফিরে ওকে নিয়ে ডক্টরের কাছে যাব। তাই ঠিক হবে। বর্ষার বাবা মায়ের কথোপকথন শেষ হয়। সেদিন বর্ষাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে। প্রলয় নিজে ওকে স্নান করিয়েছে, ফ্রেশ করে ওর সব ক্ষতস্থানে মলম লাগিয়ে দিয়েছে নিজে। বর্ষা আতঙ্কিত হয়ে
অনেক চেষ্টা করেছিল নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু প্রলয় একটা ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তারপরে সাবধানে খুব যত্নে শরীরের প্রতিটি ক্ষতে মলম লাগায়। অন্ধ বর্ষা না নিজে এসব করতে পারবে, না তো কাউকে দেখানো যাবে এসব, তাই প্রলয় নিজেই করেছে সবটা। বর্ষার গোপনাঙ্গে গুলোতেও বাদ রাখেনি, অতি যত্ন অবলম্বন করে সবটা করেছে। তারপরে সবার আড়ালে কোলে নিয়ে ওর রুমে রেখে আসে। সেদিন বিকালেই বর্ষারা বাড়ি ফিরে যায়। প্রলয় তখন বাইরে ছিল। ওরা এসেছিল, প্রলয়ের বোন পূর্ণতাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল তাই। এরপরে আর আসা হয়নি হাওলাদার বাড়িতে। আজ বিয়েতে কোনোভাবেই আসতো না বর্ষা। সে আর কোনো দিন হাওলাদার বাড়ির চৌকাঠে পা রাখতে চায় না, না ওই মানুষটার সামনে পড়তে চায় যে তার অভিশপ্ত জীবনে কলঙ্ক লাগিয়ে 16 কলা পূর্ণ করে দিয়েছে। প্রলয়ের বোন পূর্ণতার আজ বিয়ে। হাওলাদার বাড়ির চারিদিকটা খুব সুন্দর মনোরমভাবে সাজানো হয়েছে। বাড়ির মূল ফটক থেকে শুরু করে উঠোন পর্যন্ত পুরো জায়গাটা পরিকল্পনা করে সাজানো। ফটকের দুই পাশে বাঁশের খুঁটি পুঁতে তার সাথে রঙিন জামাকাপড় জড়িয়ে দেওয়া হয়েছে। খুঁটির মাথায় ঝোলানো কাগজের লণ্ঠন আর ছোট ছোট বৈদ্যুতিক বাতি। বাতিগুলো এখনও পুরো জ্বলেনি, তবুও দিনের আলোয় আর তারের গুছানো সাজ স্পষ্ট দেখা যাচ্ছে। ফটক বেরোতেই চোখে পড়ে লম্বা কাপড়ের ছাউনি। নীল, সাদা আর হালকা সোনালি রঙের কাপড় একটার সাথে আরেকটা ভাঁজ করে টানানো। ছাউনির নিচে হাঁটার পথটা আলাদা করে চিহ্নিত করা। দুই পাশে সারি করে ফুলের টব রাখা। টবের ভেতরে গাঁদা আর গোলাপ গাছ, কিছু গাছে আবার কাগজের ফুল বেঁধে দেওয়া। উঠোনের মাঝখান দিয়ে ফুল বিয়ের মূল আয়োজনের জায়গা। সেখানে কাঠ আর বাঁশ দিয়ে তৈরি মঞ্চটা একটু উঁচু করে বানানো। মঞ্চের পেছনের অংশ পুরোটা কাপড়ে ঢেকে দেওয়া। সাদা কাপড়ের উপরে হালকা নকশা, তার সাথে ছোট আলো লাগানো। মঞ্চের সামনের দিকে ফুলের মালা ঝুলছে, সবগুলো একই রঙের না, হলুদ, সাদা আর কমলা রং মিলিয়ে সাজানো। মঞ্চের সামনে সারি সারি চেয়ার পাতা, চেয়ারগুলোর পেছনে সাদা কাপড় পরানো, তার মাঝখানে নীল ফিতে বেঁধে দেওয়া। অতিথিদের বসার জায়গা আর চলাচলের জায়গা আলাদা করে রাখা হয়েছে, যেন ভিড় না লাগে। উঠোনের এক কোণে বড় মাইক আর স্পিকার বসানো, তারগুলো মাটির পাশ দিয়ে টেপ দিয়ে আটকানো, যাতে কেউ হোঁচট না খায়। বাড়ির দেয়ালগুলো খালি রাখা হয়নি, জানলা আর দরজার ফ্রেমে ফুলের মালা ঝুলছে, কোথাও কোথাও রঙিন কাপড়ের ছোট পর্দা লাগানো। দোতলার বারান্দায় রেলিং জুড়ে লাইটের তার পেঁচানো। রাত হলে পুরো বাড়িটা আলোয় ভরে উঠবে। সব মিলিয়ে সাজটা খুব ঝকঝকে নয়, আবার একেবারে সাধারণও না। গ্রামের বড় বাড়ির বিয়েতে যেমন যত্ন করে সাজানো হয়, পরিচ্ছন্ন, পরিপাটি আর চোখে আরাম লাগে, হাওলাদার বাড়িটাও আজ ঠিক তেমনই দেখাচ্ছে। রান্নাঘরের ভেতরটা সবচেয়ে বেশি ব্যস্ত। এই পায়েসটা আর একটু নাড়, তলায় লেগে যাচ্ছে। বাড়ির বড় বউ অর্থাৎ প্রলয়ের মা তাড়াহুড়ো কণ্ঠে বললেন। রান্নাঘরে সব কিছু তদারকি করছেন তিনি। বিয়ের বাড়ির জন্য কয়েকজন রাঁধুনি রাখা হয়েছিল, তাদের উদ্দেশ্যেই কথাটা। সবটা পর্যবেক্ষণ করতে করতে আরেকজনকে বললেন, এই লুচিগুলো সাবধানে তুলিস, পোড়া হলে দেখতে ভালো লাগবে না, মা বকবেন। চেষ্টা করেছি আপা, পুরাবো না। প্রলয়ের মা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, নিশ্চিন্তে থাকা যায় বিয়ে বাড়িতে? কত দিক দেখতে হয়, বরযাত্রীর কোনো কিছু অপছন্দ হোক চাই না। বসার ঘরে একপাশে প্রলয়ের মামাতো ফুপাতো বোনেরা একসাথে বসে মেহেন্দি পড়ছে হাতে। হাসতে হাসতে একজন বলল, ভাবতে পারিস পূর্ণতা আপুর আজ বিয়ে, সেদিনই তো আমাদের সাথে গল্প করছিল বিয়ে করবে না, ছেলে মানুষকে নাকি বিশ্বাস করা যায় না। আরেকজন হেসে বলল, এসব সবাই বলে, পরে স্বামীর আদর পেলে বিয়ের আগের ভূত উড়ে যায়, তখন পতি হয়ে যায় পরমেশ্বর। হাসির রোল উঠল। পূর্ণতা সাজঘরে বসে আছে, আয়নার সামনে তাকে ঘিরে বান্ধবীরা। কেউ টিকলি সোজা করে দেওয়ার কথা বলছে, কেউ গয়নার ক্লিপ ঠিক করে দিচ্ছে। পূর্ণতা এক একজনের এক এক কথায় হেসে বলে উঠল, এই তোমরা একটু চুপ করো তো, মাথা ঘুরছে। এক বান্ধবী মজা করে বলল, এটা ঘোরা না, এটা বিয়ের উত্তেজনা। সবাই হেসে উঠল। সেই হাসির শব্দ ছড়িয়ে পড়ল ঘরের বাইরে পর্যন্ত। এইসব কোলাহলের মাঝেই দাদি এক কোণে বসে আছেন। সাদা শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে হাসি আছে, কিন্তু চোখ দুটো অস্থির। বারবার কারো দিকে তাকান, আবার চোখ নামিয়ে নেন। রাফি, তিনি ডাকলেন। হ্যাঁ দাদি। রাফি এদিক সেদিক তদারকি করছিল সব ঠিকঠাক কিনা।
দাদির ডাকে এগিয়ে এলো। প্লয় কোথায় রে? সকাল থেকে দেখতে পাচ্ছি না। এই তো একটু আগে উঠানে ছিল, ডেকোরেশন আর ক্যাটারিং এর সব কিছু দেখছিল। মনে হয় আবার ভেতরে গেছে। রাফি বলল। দাদি মাথা নাড়লেন। আজ এমন দিনে ওর হাসি মুখ দেখি না কেন বলতো? রাফি কিছু বলল না। প্রলয় ভাই তো এমনই। তবে আজকের দিনেও এমন গাম্ভীর্য ও নির্লিপ্ত ভাব তাদের ভালো লাগছে না। কি আর করবে দাদি, তোমার বড় ছেলে ওই এক জিনিস উৎপাদন করেছে, হাসতে আর তার ট্যাক্স দেওয়া লাগে কি না? প্রলয় তখন দোতলার বারান্দায় দাঁড়িয়ে প্রস্তুত পরিপাটি। সে নেভি ব্লু কালারের দামি পাঞ্জাবি পরনে, গলার দিকে এমব্রয়ডারি কাজ করা, চিকচিক করছে তা। ফর্সা গায়ে কালারটা খুব মানিয়েছে, চুলগুলোও সেট করা, হাতে রোল্যাক্সের ঘড়ি। নিচের উঠোনে তাকিয়ে আছে সে, কিন্তু চোখে কোনো দৃশ্য ঢুকছে না। চারপাশে মানুষ, হাসি, আলো সব আছে, অথচ তার ভেতরে যেন এক ধরনের ফাঁকা জায়গা তৈরি হয়েছে। বুকের ভেতরে চাপা একটা অস্বস্তি নিয়ে সে গভীর শ্বাস নেয়। ঠিক তখনই পেছন থেকে পূর্ণতার গলা শোনা গেল। ভাইয়া, তুমি এখানে? প্রলয় ঈষৎ চমকে ঘুরে তাকালো, তবে চমকিত ভাবটা তার চেহারায় লক্ষ্য করা গেল না। বরাবরের ন্যায় নির্লিপ্ততা। হ্যাঁ বল পূর্ণ। পূর্ণ হালকা হেসে বলল, তুমি ঠিক আছো তো? তোমাকে একটু অন্যরকম লাগছে, একটু চুপচাপ লাগছে। প্রলয় চোখ নামিয়ে বলল, তেমন কিছু না। মানুষজনের এমন গ্যাদারিং, চেঁচামেচি এসব আমার একদম ভালো লাগে না, তুই তো জানিস। তাও আজ তো আমার বিয়ে, একটু তো হাসতে পারো। পূর্ণতা মৃদু স্বরে অভিমানিনী চোখে চেয়ে বলল। প্রলয় জোর করে ঠোঁট বাঁকিয়ে হাসল। এনে হাসলাম, খুশি? পূর্ণতা কিছুক্ষণ তাকিয়ে রইল। ভাইটা সর্বক্ষণ এমন গম্ভীর থাকে। সে বলল, খুশি না? আমার বিয়ে, অথচ তোমাদের মধ্যে কোনো আনন্দ উত্তেজনা দেখাই যাচ্ছে না। রাফি ভাইয়া এদিক ওদিক খাচ্ছে, প্রিয়তা বান্ধবীদের নিয়ে হই হুল্লোড়ে মজে আছে, এইটুকুই। তুমি বরাবরের মতোই নির্লিপ্ত। আর বর্ষা তো এলোও না আমার বিয়েতে। প্রলয় থমকে গেল। কয়েক সেকেন্ড পর বলল, তেমন কিছু না পূর্ণ, আমি যেমন থাকি তেমনই আছি। আমার বন্ধুরা এলে নিচে নামবো, মাত্রই সবটা দেখে শুনে উপরে আসলাম। তারপরে থেমে আবার বলে, চলে যাচ্ছ, ওর চাচি চলে এসেছে? যদিও মন অন্য কারো কথা জানতে চাইছিল। হ্যাঁ, এসেছে বেশ অনেকক্ষণ, কিন্তু বর্ষাটা এলো না। ও থাকলে ভালো লাগতো। মেয়েটা সেই যে বাড়ি থেকে দূরে গেল, তখন থেকেই আমাদের থেকে বিচ্ছিন্ন। আমাদের সবার মধ্যে যে বন্ডিং, তেমনটা নেই আর। তুমি তো ওকে দেখতেও পারো না, চোখের সামনে বললেই নাক ছিটকাও। এই জন্যই তেমন একটা আসতে চায় না ওই বাড়িতে। পূর্ণতা ধীরে শেষ দুটো বাক্য বলল। প্রলয় কোনো উত্তর দিল না, শুধু বারান্দার রেলিং শক্ত করে ধরল। নিচে হঠাৎ হইচই শুরু হলো। পদযাত্রী ঢুকছে, সবাই রেডি হও। হই হুল্লোড়ের সাথে বরযাত্রীরা উঠোনে ঢুকলো। বাজি ফোটানোর শব্দে চারিদিক মুখর হয়ে উঠল। কেউ ফুল ছুটছে, কেউ মোবাইল বের করে ভিডিও করছে। অনেক কাণ্ডকারখানা শেষে বরের প্রবেশ হলো বাড়ির ভেতরে। প্রলয় ভাই বোনেরা তখন একপাশে তাদের পাওয়া টাকা পয়সার হিসাব শেষে বসেছে। যতটা কিপটা ভেবেছিলাম ততটাও কিপটা নয় দুলাভাই, কি বলিস? হুম। দুলাভাই কিপটা নয় রে, পেছনে কালো শার্টে যে ছেলেটা ছিল, ওই ছেলের হাতেই ছিল সব টাকা পয়সা, সেই দিতে চাইছিল না। তাদের নানান কথাবার্তার মধ্যে প্রলয়ের ছোট বোন প্রিয়তা বলে ওঠে, রিমি, বর্ষাকে একটা ফোন লাগাতো, মেয়েটা কেন যে এলো না, কত কিছু মিস করে গেল দেখ। প্রিয়তার কথায় প্রলয়ের মেজ চাচ্চুর মেয়ে রিমি চোখ মুখ কুচকে বলে, বর্ষা থাকলেও আর কি বা হতো, আমাদের সাথে গেট ধরতে যেতে পারতো না। গেলে দেখা যেত মানুষের ধাক্কাধাক্কিতে আঘাত পেয়ে আধমরা হয়ে ফিরছে। তারপর বড় বাবা আমাদেরকেই বকতো, তার আদরের ভাতিজিকে দেখে রাখতে পারলাম না কেন। সব আনন্দ মাটি হতো না, তো আমাদের মতো জোর গলায় দাঁড়িয়ে কথা বলতে পারতো গেটে। ভালোই হয়েছে নেই, টাকার ভাগও কম করতে হয়েছে। সাথে সাথে তার বড় ভাই রাফি মাথায় ঠাস করে লাগায় জোরে। বেশ লেগেছে রিমির। সে রেগে কিছু বলবে, তার আগে রাফি বলে, লোভী থেকে গেলি শয়তান মেয়ে, টাকার ভাগের জন্য সব ফালতু চিন্তা মাথায় আনলে সামনে থেকে গালে থাপ্পড় লাগাবো। রিমি রেগে মেগে বলে, তুমি ওই আন্ধির জন্য আমাকে এভাবে বলতে পারো না ভাইয়া। ভুল কি বলেছি আমি?
এখানে এত মানুষজনের মধ্যে ও থাকলে দেখা যেত ওর পেছনে পেছনে এক একজনকে লেগে থাকতে হচ্ছে। তারও বিয়ের আনন্দ মাটি হয়ে যেত বর্ষার জন্য। প্রিয়তা তাকে ধমক দিয়ে চুপ করতে বলে। কী সব কথা বলছিস রিমি? বোন হয় আমাদের। এসব কথা ছোট চাচ্চু বা চাচিমণির কানে গেলে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছিস? এই বেয়াদব হিংসুটে মেয়ে, আমার সামনে থেকে যেতে বল প্রিয়। মাথা গরম হলে আবার লাগিয়ে দেব দুঘা। এত মানুষের সামনে দামরিমের গায়ে হাত তুলতে চাইছি না, যেতে বল একে। রাফি দাঁতে দাঁত চেপে বলে। রিমি দুইজনের রাগের তোপে পড়ে একটুও বিচলিত হলো না, বরং দ্বিগুণ রাগ দেখিয়ে কিছু কথা শুনিয়ে হনহন করে চলে যায়। এই প্রলয় ভাই আর রিমির বাচ্চার সমস্যা কি আমি বুঝি না। মেয়েটা চোখে দেখে না বলে কি মানুষ না? আশ্চর্য, এখনকার যুগে এসব চিপ মেন্টালিটি নিয়ে থাকে কি করে মানুষ? বিরক্তি নিয়ে বলে রাফি। প্রিয়তা নিরাশ স্বরে জবাব দেয়। অহংকার রাফি ভাই? আমার ভাইয়া আর এই রিমিটা একটু বেশি অহংকার দেখায় বর্ষাটার সামনে। ওদের জন্য বর্ষাটা আমাদের থেকেও দূরত্ব বজায় রেখে থাকে সব সময়। ইনসিকিউরিটি হয় ওর, পদে পদে ওর অপারগতা দেখিয়ে দেয় চোখে আঙুল দিয়ে। সব সময় এসব করাই বা ভালো লাগবে বলো? এই জন্যই হাসলো না আজ। জানতো ওকে নিয়ে এদিক ওদিক কিছু একটা হবেই হবে, তাই আসেনি। অসুস্থ টসুস্থ ওসব বাহানা বর্ষার। রাফি নিজেও বেশ বুঝেছে তা। সে জানতে চায়, বর্ষাকে একটা ফোন দিত না হয়, দেখি একটু। বাড়ির সবাই এত আনন্দের মধ্যে আছে, ওর নিশ্চয় ওখানে মন খারাপ লাগছে। রাফি ভাইয়ার কথায় প্রিয়তা ফোন লাগায় বর্ষাকে। কয়েকবার রিং পড়ে তবেই রিসিভ হলো। হ্যালো, কে বলছেন? বড্ড মিহি সেই কণ্ঠ। লাউডে দিয়ে ধরেছে প্রিয়। সে বর্ষার প্রশ্নের জবাব দেয়। আমি প্রিয়তা বলছি। কেমন আছিস বর্ষা? বর্ষা থমকালো। প্রিয়তা আপু তাকে কেন ফোন দিল হঠাৎ, তাও এই বিয়ের মধ্যে? বাবা মা ঠিক আছে তো? কণ্ঠে উৎকণ্ঠা যোগ করে জানতে চাইল। প্রিয়তা আপু, বাবা মা ঠিক আছে? ওদের কিছু হয়নি তো? ফোনটা একটু ওদের কাছে দাও না প্লিজ, আমি কথা বলবো। বর্ষার বিচলিত কণ্ঠের বিপরীতে প্রিয়তা কপাল কুঁচকে বলে। এই থাম থাম, এত উত্তেজিত হয়ে পড়ছিস কেন শুনি? আমি কি চাচু আর চাচির কিছু হয়েছে এমনটা বলেছি? এত বেশি বুঝিস কেন তুই? বর্ষা ধমক শুনে কিছুটা থামলো, নিম্নস্বরে বলল। না, হঠাৎ ফোন দিলে কি নাকি দরকার পড়লো। আমি ভাবলাম বাবা মায়ের কিছু হয়েছে, তাই। মিনমিনে কণ্ঠ তার। কেন, তোকে কোনো কারণ ছাড়া ফোন দিতে পারি না আমরা? দরকার থাকতে হবে, কথা আছে। আরমান বলে কথাটা। বর্ষা বুঝল লাউডস্পিকারে আছে ফোন। আরমান ভাইয়া আর প্রাচী আপু ফোন দিয়েছে। তেমন কিছু না ভাইয়া, আসলে বিয়ে বাড়ি থেকে হঠাৎ কল, তার উপর তোমাদের গলা শুনে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা সেসব বাদ দে, আগে বল তুই এলি না কেন? সবাই বিয়ে বাড়িতে আছি, কত কিছু মিস করে গেলি তুই। দাদি বাবা সবাই রেগে আছে ছোট চাচু আর চাচিমণির ওপরে, তোকে নিয়ে আসেনি তাই। বর্ষা মন দিয়ে শুনল প্রাচী আপুর কথা। কেউ কেউ খুব ভালোবাসলেও ওই বাড়ির সবাই তার উপস্থিতি পছন্দ করে না, বিরক্ত হয় তার প্রতি, যা বর্ষা বুঝতে পারে। তার উপস্থিতি কারো বিরক্তির কারণ হয় বুঝলে ওখানে সে আর স্বাচ্ছন্দ্যে থাকতে পারে না। কষ্ট পায় নিজের প্রতি অন্য কারো বিরক্তি বুঝলে, তাই তেমন যেতে চায় না সে। তার উপরে এখন তো আর যাওয়ার প্রশ্নই ওঠে না। ওই বাড়ির নাম শুনলেই রুহ কেঁপে ওঠে তার। আমি একটু অসুস্থ আপু, তাই যাইনি। হই হুল্লোর চিৎকার চেঁচামেচিতে আরো খারাপ লাগে আমার, এই জন্য যেতে মন চায়নি। তোমরা প্লিজ কিছু মনে করো না। নরম স্বরে সে কথাগুলো বলে। অসুস্থ নাকি বাহানা সব বুঝি রে মনা, এত সাফাই দিতে হবে না। প্রলয় ভাই ফুপি আরোহী ওদের কারণে এ বাড়িতে আসতে চাস না তেমন, এটা বোঝার মতো মাথা আমাদের আছে। কিন্তু খারাপ লাগে তুই যারা তোকে ভালোবাসে তাদের কথা না ভেবে যারা ভালোবাসে না তাদের স্বাচ্ছন্দ্যে গুরুত্ব দিস। আমরা কত আশা নিয়েছিলাম সবাই মিলে হই হুল্লোড় করব, আনন্দ করব, কিন্তু তুই এভাবে না এসে পারলি। প্রিসিলা আপুর জন্য হলেও আসতে পারতি। প্রাচী আপুর কথা শুনে বর্ষা ভুল ভাগানোর নিমিত্তে বলে। না না, যেমন ভাবছো তেমনটা মোটেও নয় আপু, আমি সত্যি একটু অসুস্থ, তাই যাইনি। তোমরা প্লিজ অন্য কিছু মনে করো না। আচ্ছা ওইসব রাখ, তুই এখন তোদের বাড়ির কাছে
তোর বড় খালার বাড়িতে গেছিস নাকি ছোট খালার বাসায় আছিস? আরমান জানতে চায় কথাটা, কারণ বর্ষার ছোট খালার বাড়ি তাদের বাড়ি থেকে দূরে নয়। বর্ষা ওখানে থাকলে মুহিবের সাথে বাইক টান দিয়ে এই মুহূর্তে গিয়ে নিয়ে আসতে পারবে, কিন্তু বর্ষা তার বড় খালার বাড়ি গেছে, যেটা তাদের অর্থাৎ বর্ষাদের বাড়ি থেকে কয়েক মিনিটের দূরত্বে। সে উত্তর দেয়, না ভাইয়া, আমি তো বড় খালার বাড়ি নিশান ভাইয়ার সাথে এসেছি কাল রাতেই, এখানে আছি। হতাশ হয় আরমান, হতাশায় ঠোঁট চেপে নেয়। আচ্ছা রাগ এবার, কাল আমি গিয়ে তোকে নিয়ে আসবো সবাই মিলে। প্লিজ স্যার, শ্বশুর বাড়ি যাওয়ার সময় থাকতে হবে তোকে। কোনো না শুনবো না, এখন ঘুমিয়ে পড়, ঘুমিয়ে শরীর চাঙ্গা করে নে, কাল কোনো বাহানা চলবে না। কথাটা বলেই ফোন কেটে দেয় আরমান। তার ডাক পড়ল উপরে, সে চলে যায়। প্রাচীও ফোন ঘাঁটতে ঘাঁটতে কাজিনদের ভিড়ে চলে গেল আপন মনে। তাদের থেকে অল্প দূরত্বে বন্ধুদের নিয়ে বসে আছে প্রলয়। তার বন্ধুরা গল্প গুজব করছে, আর সে এক সাইডে নির্লিপ্তে বসে আরমান, প্রাচী, বর্ষার ফোন আলাপের সবটা শুনল। দেখে মনের ভিতরে কী চলছে বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু মনে হলো বর্ষারানীকে নিয়েই ভাবছে, যার সাথে কিছুদিন আগে সব দূরত্ব মিটিয়ে নিয়েছিল। মেয়েতে ছিল যার মধ্যে সারা রাত, তাকে নিয়েই ভাবছে প্রলয়। পরের দিন প্রিসিলার বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন সে শ্বশুর বাড়িতে অবস্থান করছে। হাওলাদার বাড়িতে সে আর নেই এখন। বিয়ে বাড়ির সব গুরুজন অতিথিরা সহ বাড়ির গুরুজনেরা খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। যদিও বেশিরভাগ অতিথি চলে গেছে কালই, কিন্তু কাছের মানুষগুলো আছে, যেমন প্রলয়ের 2 ফুপির পরিবার, 3 মামা আর 1 খালার পরিবার। তারা সবাই আছে। বড়রা তাড়াতাড়ি উঠে পড়েছে। ছেলে মেয়েরাই বেলা অবধি ঘুমালো, তাও বেশি বেলা গড়ায়নি। 10টার দিকেই প্রত্যেককে ডেকে ডেকে তোলা হলো। প্রিসিলার শ্বশুর বাড়ি যেতে হবে। এদের এক একটার তৈরি হতে হতেই ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। তাই বিশেষ করে মেয়েদের খুব তাড়াহুড়ো লাগিয়ে জাগিয়ে দেওয়া হলো। ঘুম থেকে উঠে তখন সবাই ডাইনিংয়ে নাস্তা করছে। প্রলয়, তার বোন প্রাচী, বড় ফুপির ছেলে মেয়ে মুহিব, মাহিয়া, মাহির, ছোট ফুপির 1 মেয়ে অরিন, আর প্রলয়ের মেজ চাচ্চুর ছেলে মেয়ে আরমান, আরোহী সহ প্রলয়ের মামা। খালাদের ছেলেমেয়েরাও আছে। খেতে খেতে আরমান নিজের ছোট চাচিকে অর্থাৎ বর্ষার মাকে ডাক দেয়, চাচিমণি, চাচিমণি। বর্ষার মা রান্নাঘর থেকে এলো হাতে চামচ নিয়ে। রান্না করছিলেন কিছু। এসে আরমানকে শুধায়, কি হয়েছে আরমান? কিছু লাগবে তোর? সমোসা আরও কয়েকটা দিব? আরে রাখ তো সমস্যা, তোর মেয়ের ঘাটে এত কুবুদ্ধি এলো কবে থেকে সেটা জানাও আগে। কথার মানে বুঝতে না পেরে আঁচল দিয়ে কপাল মুছে বর্ষার মা বলে, কি বলছিস? আমার বর্ষা আবার কি করলো? কি করেছে জিজ্ঞাসা করছো? কাল বলেছিলাম আজ সকালে আমি নিতে যাব, মেনে নিল। কিছুক্ষণ পর আবার নিজে ফোন দিয়ে জানালো তার নিশান ভাইয়ের সাথে চলে আসবে সে। আমি যেন কষ্ট করে আর না যাই। আমিও ভাবলাম সত্যি সত্যি আসবে, তাই আর যাইনি। এখন দেখছি তোমার মেয়ের ফোন বন্ধ। এই মেয়ে তো আচ্ছা তো রিবাজ বের হলো, ফোন বন্ধ করে রেখেছে যেন আজও আসতে না হয়। এত একঘেয়েমি মেয়ে কিভাবে উৎপাদন করলেন বলেন তো চাচি? তাদের কথা ডাইনিংয়ে প্রত্যেকের কানে গিয়ে পৌঁছেছে। অল্প হাসির রোল পড়ল শেষ কথায়। প্রলয়ও আছে। কফিতে অল্প স্বল্প চুমুক দিতে দিতে বসে আছে সে। সবার মতো হাসল না, না চোখ তুলে তাকালো। নির্লিপ্তে চুমুক দিতে লাগলো শুরুর ন্যায়। কই, এত কিছু তো আমায় জানায়নি বর্ষা। কপালে ভাঁজ ফেলে বলে বর্ষার মা, চূর্ণি মিথ্যা বলেছে, তাই তোমায় জানাইনি। একবার পাই, কালো বিয়েতে থাকলো না, আজও আমরা সবাই যাব আর ও থাকবে না, এটা কোনো কথা হলো? প্রিসিলা আমায় বিশেষভাবে বলে দিয়েছিল যেন আজ বাকিরা কেউ বাদ গেল বর্ষাকে অবশ্যই নিয়ে যায়। এখন আমি কি জবাব দেব বলতো? প্রলয়ের মামি বলে, বর্ষাকাল এলো না কেন? বোনের বিয়েতে আসেনি, এটা কেমন কথা? আপনারাও এখানে হলে ও কি একা রয়ে গেল বাড়ি? সামলাতে পারবে তো একা? হ্যাঁ আপা, ওকে আমার বোনের বাড়ি রেখে এসেছি। আমাদের বাসার কাছেই আছে ওর বাসা, সমস্যা হবে না। পরপর আরমানকে উদ্দেশ্য করে বলে, বর্ষার আসলে শরীর খারাপ আরমান। প্রেসিলাকে দেখতে আসার দিন এখান থেকে যাওয়ার সময় থেকেই কেমন অসুস্থ হয়ে পড়েছিল মেয়েটা। এখনও শরীরটা দুর্বল, ওর না আসাই ভালো হবে।
ছেলেমেয়েরা সবাই এখন প্রিসিলার শ্বশুরবাড়ি অবস্থান করছে। ওর শ্বশুরবাড়িটা হাওলাদার বাড়ির মতো বেশ বড়সড় আর আভিজাত্য স্পষ্ট। প্রিসিলা প্রলয়ের ছোট, আর তারপরে প্রাচী পড়ছে কলেজে। প্রিসিলারও কলেজ শেষ করেই বিয়ে দেওয়া হয়েছে। যদিও এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার নিয়ত ছিল না হাওলাদার বাড়ির কর্তাদের, কিন্তু ভালো সম্বন্ধ পেয়ে গেলেন তিনি। প্রিসিলার আজ প্রথম দিন তার শ্বশুরবাড়িতে। নতুন বউ লাল গোলাপি রঙা শাড়ি পরেছে, খুব মানিয়েছে তার গায়ে ওটা। সাথে স্বর্ণের চুড়ি, ব্রেসলেট, কানের দুল সহ নেকলেস, আংটি সব আছে পরনে। হাতে মেহেন্দি রাঙা। নতুন বুঝি একেই বলে। সে ভাই বোনেদের পেয়ে খুব খুশি হলো। একে একে সবার সাথে কথা বলল। বসার ঘরে বসানো হয়েছে তাদের। সবার জায়গা হবে না বলে এক্সট্রা চেয়ার এনে রাখা হয়েছিল আগে থেকেই। কিন্তু প্রিসিলার সবাইকে চোখে পড়লেও দেখল না একমাত্র ভাই আর চাচাতো বোন বর্ষাকে। আরেকবার নজর বুলিয়ে দেখল সে। ভাই না থাকলেও বর্ষাটা না কোথাও গুজে বসে আছে ভেবে, কিন্তু না, দেখা গেল না বর্ষাকে। সে আরমানকে জিজ্ঞাসা করে, আরমান ভাই, বর্ষাকে নিয়ে আসতে বলেছিলাম না তোমাকে, ওকে আনলে না কেন? আরমান কি জবাব দেবে ভেবে পেল না, তাও কোনো রকমে বলে, বর্ষাটা চালাকি করেছে আমার সাথে। আমি বলেছিলাম আজ সকালে ওকে নিয়ে যাব, জানালো নিশান ভাইয়ের সাথে নিজেই চলে আসবে বাড়ি, তারপর একসাথে আসতে পারবো। কিন্তু সকালে ফোন দিতেই দেখলাম ফোন সুইচ অফ। মেয়েটা ইচ্ছা করে এমন করেছে, আমি আর কি না করতে পারি যদি ও নিজে না আসতে চায়। শেষ থেকে হতাশ কণ্ঠে বলে আরমান। তার কথায় প্রিসিলার চেহারা অন্ধকার হতে দেখা গেল। বিয়েতেও এলো না, আজও এলো না। মন খারাপ হলো তার। কিন্তু তার ভাইকেও তো এখনও দেখা যাচ্ছে না। সে আবার এদিক ওদিক নজর বুলিয়ে বলে, কিন্তু ভাইয়াকেও তো দেখছি না কোথাও। ভাইয়া কি আসেনি তোমাদের সবার সাথে? আরমান বলে, প্রলয় ভাই বাইকে আসবে বলেছিল, আমাদের সাথেই তো বেরিয়েছিল, এখনো আসেনি কেন বুঝতে পারছি না। দাঁড়া, আমি ফোন দিয়ে দেখছি কোনো সমস্যা হলো কি না। বেশ কয়েকবার ফোন দিয়ে দেখলো আরমান, কিন্তু রিসিভ হচ্ছে না। সে হতাশ নয়নে তাকায় প্রিসিলার দিকে। বর্ষা তখন খালেমণিদের বাড়ির বাগানে বসে আছে। সাদা রঙের বসার টুল আছে ওখানে, লম্বা একটা। ওখানেই বসে আছে সে। পাশে হাঁটার সময় সাবধানতার সুবিধার্থে যে স্টিকটা ব্যবহার করে ওটা রাখা। খালার বসায় অতিরিক্ত কেউ নেই। তারা স্বামী স্ত্রী আর সন্তানেরা। তারা প্রত্যেকেই বর্ষাকে স্নেহ করে, তাই তার এখানে আসতে কোনো দুনমনও থাকে না। সে এখানটায় খালাতো বোনের সাথে এসেছিল, বসে বসে গল্পে মেতেছিল। কিন্তু মায়ের ডাক পড়ায় খালাতো বোন ভেতরে যায়, আবার ফিরে আসবে বলে বর্ষাকে রেখে গেছে। বর্ষা আপন মনেই বসেছিল। অকস্মাৎ বসার টুলের পাশে কেউ বসেছে মনে হতেই কপালে ভাঁজ ফেলে জানতে চায়, কে? কোনো উত্তর নেই। বর্ষা ফের আওয়াজ তোলে, কে বসেছেন মাত্র? নিরুত্তর। নুহা আপু, নিশান ভাইয়া, নিশি। কে বলছো না কেন? নিশি তুই চুপ করে আছিস কেন? আমার ভয় দেখাতে চাইলে খালাকে বলে দেবো কিন্তু আমি, দেখিস। একে একে খালার সব সন্তানদের নাম নিয়ে কথাগুলো বলল সে, কিন্তু কেউ উত্তর দিল না। প্রথমে বাড়ির কেউ তার সাথে মজা করছে তাই ভাবলেও এবার তার বেশ ভয় করছে। কপালে ঘাম দেখা যাচ্ছে অল্প। সে কাঁপা কাঁপা শরীরটা টেনে একটু কাছে নিয়ে গিয়ে বসে। উদ্দেশ্য ঘ্রাণ শুকে বুঝবে কে। সাথে অল্প করে হাতও বাড়ালো, কিন্তু কে চিনে নেবে তার আগে হাত কেউ ধরে নিল আলতো করে। বর্ষা আতঙ্কে শিউরে উঠল, কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে? কে বলছেন? আমার হাত কেন ধরেছেন আপনি? বাড়ির ভিতর কিভাবে আসলেন? কে আপনি? ভীষণ আতঙ্ক তার মিহি কণ্ঠে। উত্তর না দিয়ে হাতের আঙুলের ভাঁজে হাত গলিয়ে দিল সেজন। সে বুঝল পাশে কোনো পুরুষ। এতে বর্ষার আতঙ্ক বাড়ল বই কি। আপনি কে? এমন কেন করছেন? আমার হাত ছাড়ুন প্লিজ, আমি কিন্তু চিৎকার করব। হাত ছাড়াতে চেয়ে কথাটা বলে সে। পাশের জন অল্প দূরত্বটুকু গুছিয়ে বর্ষার পাশে এসে বসল। হাতটা তখনও তার হাতের ভাঁজে। কাছে এসে বসতেই বর্ষা থমকে গেল। এই ঘ্রাণ খুব ভালো করে চেনে সে। বিগত 1 সপ্তাহ ধরে তার শরীর হতে এই ঘ্রাণ বিলীন করতে চাইছে সে, কিন্তু পারছে না। শরীর থেকে বিলীন হলেও মন মস্তিষ্ক থেকে যাচ্ছে না। কিভাবে হবে? তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই শরীরের স্পর্শ, ঘ্রাণ সবটা। প্রলয় ভাই তার সমগ্র শরীরে নিজের হাতের ছাপ বসিয়েছে, ঠোঁটের ছাপ বসিয়েছে। তাকে কলঙ্কিত করেছে এই মানুষটা।
তার জীবনের লুকায়িত এক সত্য হয়ে দাঁড়িয়েছে এই মানুষটা, যা তাকে প্রতি ক্ষণে নিজের প্রতি ঘৃণা জাগায়, নিজেকে শেষ করে দিতে প্রলুব্ধ করে। বর্ষা ঢোক গেলে কণ্ঠনালী বেয়ে তা উদরে নামল। প্রলয় দেখল তা খুব মনোযোগ দিয়ে। এই মেয়েটাকে আগে কখনো এত সুন্দর, মোহনীয় আর প্রলব্ধিময় লাগেনি তার চোখে। বিরক্ত হতো এই মেয়েকে দেখলে, সে খুব বিরক্ত হতো। চেহারাটা সহ্য হতো না। আর আজ কাঁপা কাঁপা গলায় বলা কথাগুলো শুনতেও মধুর লাগছে। আপনি এখানে, ছেড়ে দিন প্লিজ। বড্ড অসহায় আর কাতরতা তার কণ্ঠে। কথাটা বলে সে হাত সরাতে চেয়েছে, কিন্তু প্রলয় আরও গভীরভাবে নিজের হাতে ভাঁজ করে নিল মেয়েলির চিকন নরম হাতটা। হাত ছাড়াবে না, এভাবে থাকুক। অতি নৈকট্যে পুরুষটির এমন ঢিমে কণ্ঠে বর্ষার ভেতরটা এফোর ওফোর হয়ে গেল বুঝি। কেমন একটা লাগছে তার। পাশাপাশি বসা দুইজন আর প্রলয় ভাই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা খুব বুঝলো বর্ষা, কারণ কথাটা বলার সময় নিঃশ্বাস তার মুখে এসে পড়ছিল। আপনি এইখানে কেন? আতঙ্কিত বর্ষা কোনোভাবে রাখে প্রশ্নটা। তোমাকে দেখতে এসেছে। তখনও স্থির দৃষ্টি বর্ষার দিকেই। বর্ষার চোখের মনি ঘোরানো দেখেই সে এই কথার মানে কি জানতে চাইছে তা বুঝে নিল প্রলয়। সে নিজেই দিল উত্তরটা। তোমাকে মিস করেছে, দেখতে ইচ্ছে করছিল খুব, তাই চলে এলাম। কথাটা বলে হাতে নেওয়া ওই মেয়েলি হাতে অল্প করে ঠোঁট ছোঁয়ায়। বর্ষা আবারও শিউরে উঠল। প্রলয় ভাই এসব কি করছে, কেন করছে? তুমি সম্বোধন করতে শোনা যাচ্ছে, যেখানে তার সাথে তুই সম্বোধন ছাড়া কথা বলেনি কখনো। এত নরম কণ্ঠ, এত আদুরেভাবে উত্তর দিচ্ছে তাকে। তার ভয় হয় মেয়েলি মনটাতে সেই রাতের কথা ভেবে অন্য একটা আতঙ্ক জাগছে। এর মধ্যে প্রলয় তার কপালে আসা চুল সরিয়ে হাতে আরেক দফা ঠোঁট ছোঁয়ালো। বর্ষা চোখ দুটো খিঁচে বন্ধ করে নেয়। যা ভেবেছে মুখে আনলো সেই বহু কষ্টে। আপনি কি আবারও ওসব চাইছেন? প্রলয় তার চেহারাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। নতুন কি এসেছে মুখটাতে তা খুঁজে বের করতে চাইছিল। কেন এত ভালো লাগছে সেই রাতের পর থেকে জানে না সে। মায়া মায়া লাগে যতবার সেই রাতের কান্না ভেজা চোখ দুটো আর কাঁপতে থাকা ঠোঁট দুটো চোখে ভাসে। ওকে দেখতে দেখতে কথাটা শুনেই কিছু পল তাকালো, তারপরে বলল, ওসব চাইছে মানে? স্বাভাবিক জিজ্ঞাসু স্বর প্রলয়ের। বর্ষা কাঁপা কাঁপা গলায় ফের বলে, সেদিন যা করেছিলেন তেমনটা চাইছেন? সাথে সাথে উত্তর এলো না প্রলয় ভাইয়ের। প্রলয় কিছুটা সময় তার ভয়ার্ত চেহারায় চোখ বুলিয়ে বলে, এমনটা কেন মনে হলো? আপনি আমার সাথে এভাবে কথা কেন বলছেন? বর্ষা কি বোঝাতে চাইছে প্রলয়ের আসলেই মাথায় ঢুকছে না। কি হলো, চুপ করে আছেন যে? আবারও তেমন চান তাই এত নরম হয়ে কথা বলছেন? জিরিয়ে ফের বলে, আপনি নরম গলায় কথা বললেও মানবো না আমি। আমি সবাইকে জানিয়ে দিব এবার। একবার বেহুশ অবস্থায় কলঙ্কিত করেছেন আমায় জোর জবরদস্তি করে। আমি কাউকেই কিছু বলিনি। এখন হুঁশে থেকে মিষ্টি কণ্ঠে কথা বললে ভেবেছেন আমি গলে যাব? স্বেচ্ছায় নিজেকে বিলিয়ে দেবো আপনার কাছে? আরেকবার আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করলে আমি হয় নিজেকে শেষ করে দেবো, না হয় আপনাকে কিছু একটা করে দেবো আমি। তাই আমার গায়ে আর কলঙ্ক লাগানোর কথা মাথায়ও আনবেন না, বলে দিচ্ছি আমি। ভয়ে ভয়ে যথাসম্ভব দৃঢ় গলায় বলার চেষ্টা করলো সে। প্রলয় তা খুব মনোযোগ দিয়ে দেখল, শুনল। তুমি এত কথা বলতে পারো, আগে জানতাম না। আসলেই জানত না প্রলয়। বর্ষা কখনো প্রলয়ের সামনে স্বতঃস্ফূর্তভাবে মনের এত কথা নির্দ্বিধায় বলেনি। প্রলয়ের তার প্রতি আচরণের দরুন সে ভয় পেত প্রলয়কে। বারবার গুটিয়ে নিত নিজেকে। আশেপাশে প্রলয়ের উপস্থিতি টের পেলে এমনভাবে কথাগুলো সে বুদ্ধি হওয়ার পর থেকেই প্রলয় ভাই তাকে সহ্য করতে পারে না জেনে আর কখনো বলেনি। বর্ষা চোখের মনি এদিক ওদিক ঘোরায়, দমে গেছে কিছুটা। আসো ভেতরে যাই, রেডি হয়ে নেবে, আমরা প্রিসিলার শ্বশুরবাড়ি যাব। প্রলয়ের স্বাভাবিক কণ্ঠের এই কথায় বর্ষা আশ্চর্যান্বিত হয়ে ফেরে প্রলয়ের দিকে। অনুদ্দেশে দৃষ্টি ফেলে বলে, প্রিসিলা আপুর শ্বশুর বাড়ি নিয়ে যেতে এসেছেন আপনি? আমরা এখান থেকে সোজা প্রিসিলার শ্বশুরবাড়ি যাব, বাকি কথা পরে। আমার সাথে ভেতরে এসো। বর্ষাকে হাতে ধরে ওঠাতে চায় প্রলয়, কিন্তু বর্ষা আটকিয়ে নেয় হাত। আমি আপনার সাথে কোথাও যাব না, আপনি চলে যান ভাইয়া। প্রলয় বিরক্তি নিয়ে তাকায়। সে রাতের পর প্রথম বর্ষার প্রতি বিরক্তি নিয়ে তাকাতে দেখা গেল প্রলয়কে। আগে যাকে দেখলেই বিরক্তি চাপত মাথায়,
তাকে শুধু মুগ্ধ নজরে দেখেছিল সে। অকস্মাৎ চলে এলো বিরক্তি। ভাইয়া ডাকছো কেন? আমি তোমার ভাই। বর্ষা দ্বিধায় পড়ে। সে রাতের কথা ভুলে গেছো? তোমার আমার সম্পর্ক অন্যরকম এখন। তুমি তো বললে আমার নামের কলঙ্ক লিখেছে তোমার শরীরে। যা যা হয়েছে দুজনের মধ্যে, এরপর ভাইটাকে আসে কি করে? গা গোলাচ্ছে না? আই ফকড ইউ বর্ষা। ইউ ফরগট দ্যাট নাইট? নিজের বলা কথায় গা না গোলালেও প্রলয় ভাইয়ের শেষ কথাটায় খুব গা গুলিয়ে উঠল তার। সে চোখ খিচে বন্ধ করে, প্রলয়ের বাহুতে থাকা হাতে ওখানটা খামচে ধরে। ছি, এসব কি বলছেন প্রলয় ভাই? শ্বাস আটকে এসেছে তার। প্রলয়ের মেজাজ আরও গরম হলো বুঝি। চোখ মুখ কুচকে চারদিকটায় তাকিয়ে বর্ষার কাছে নামায় মুখটা, ফিসফিস করে বলে, আরেকবার ভাই ডাকলে ইংরেজিতে যেটা বলেছি ওটা খাঁটি বাংলায় বলবো। তুমি শুতে পারবে তো বর্ষা রানী? বর্ষার দৃষ্টিহীন চোখ দিয়ে অশ্রুকণা গড়াতে দেখা যায়। লজ্জায় অপমানে মুখটা একটুখানি হয়ে এসেছে। আমার সাথে এমন কেন করছেন? আমি ঠিক করে রেখেছিলাম প্রাণ থাকতে আর আপনার সামনে পড়বো না, আপনার ঘ্রাণও কখনো অনুভব করবো না, কখনোই আপনার সামনে আসবো না। কণ্ঠ তার কেঁপে ওঠে। কিন্তু আপনি নিজেই আমার সাথে এসব নিয়ে এত নোংরা ব্যবহার করছেন। আপনার কি নিজের কাজের জন্য একটু অনুশোচনা হয় না প্রলয় ভাই? বাড়িতে প্রাচী আপু, প্রিসিলা আপু, আরোহী সবাই আছে। আমিও তো ওদেরই মতো। চোখে দেখতে পাই না বলে ওদের মতো করে স্নেহ করলেন না কোনোদিন? একটু ভালো করে কথা বলবেন না বোন হিসেবে? রাস্তার মেয়েদের মতো ব্যবহার করেছেন সব সময়। আরোহী, প্রাচী আপুদের মতো চোখে দেখতে পাই না বলে বোন হিসেবে মানতে চাইতেন না, মানলাম। কিন্তু আপনার বাকি বোনদের মতো বোন পরিচয় দেওয়ার যোগ্য না হলেও আমি তো মানুষ, তাই না? আমার কি ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে না? আমি কি ইচ্ছে করে অন্তত বেছে নিয়েছিলাম? চোখের থেকে পানি গড়িয়ে পড়ে। আপনার ভালো লাগে না বলে আমাকে কলঙ্কিত করে দিলেন। বোনের মতো স্নেহ না করলেও আমার চরম সর্বনাশ চান। এটা কখনো কল্পনাও করিনি আমি প্রলয় ভাই, কখনোই না। প্রিসিলার ভাইয়েরা বসার ঘরে তার দেবরদের সাথে গল্পগুজব করছে। সে বাড়ির বাইরে বোনেদের নিয়ে ঘুরছে। বাড়ির ভেতরটা যেমন চমৎকার, বাইরের চারিদিকটাও তেমন চোখ ধাঁধানো। ফুলে ফুলে বাগান, জড়ো হয়ে বসার জায়গা, পুলসহ আরও অনেক কিছু চোখে পড়ার মতন। কিন্তু এর মধ্যে হঠাৎ সদর দরজা দিয়ে প্রলয়কে দেখা যায় বাইক নিয়ে ভিতরে ঢুকতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার পেছনে বাইকে জবুথবু হয়ে বসে আছে বর্ষা, পেছন থেকে শার্টের এক কোণা শক্ত করে খামচে ধরে। তার পিঠেই মুখটা একপাশ করে লাগিয়ে দিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। বর্ষা প্রথমবার বাইকে চড়েছে, তাই প্যানিক করছে তা স্পষ্ট। কিন্তু প্রলয়ের সাথে বর্ষা অবাক কাণ্ড। প্রত্যেকে ভূত দেখার মতো চমকে তাকিয়ে রইল। বাইক থামলেও লুকিং গ্লাস ঠিক করে তাতে নজর ফেলে। তার পেছনে জড়সড় হয়ে তাকে ধরে বসে থাকা বর্ষাকে বলে, এসে পড়েছে বর্ষা রানী, চোখ খোলো। বর্ষা সেই আওয়াজে ধাতস্থ হয়, কিন্তু নামতে পারে না একা। প্রলয় নিজেই হেলমেট রেখে কায়দা করে নেমে গিয়ে বর্ষাকে কোমর আগলে নামায়। তার স্পর্শ আর পদক্ষেপে রয়েছে এক রাস সাবধানতা আর যত্ন, যা সবার চোখ এড়িয়ে যায় না। ওকে নিয়ে হাত ধরে সে এগোয়। প্রিসিলা অবাক হলেও আনন্দে ছুটে আসলো। ভাইয়া, তোমরা একসাথে? বর্ষাকে কোথায় পেলে? বাকিদের সাথে এলো না যে? আমি তো তুমিও আর আসবে না ভেবেছিলাম। যাক, অবশেষে দুজনেই এলে। ভেতরে এসো। উচ্ছ্বসিত হয়ে কথাগুলো বলে ভাই আর বোনকে নিয়ে ভেতরে যায় সে। বাকিরাও ঢুকে গেল তাদের পরপর। প্রত্যেকে বিস্মিত, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। ভেতরে আরমানরাও ওদের একসাথে আসতে দেখে একইভাবে বিস্মিত হলো। তবে প্রিসিলার শ্বশুরবাড়ি হওয়ায় সবার সামনে তেমন কিছু জিজ্ঞাসা করে না কেউ তাদের। এরপরের সময়টা খুব ভালো করেই কাটলো। সবাই মিলে মজা ঠাট্টা হইহুল্লোর শেষে বাড়ি ফেরার সময় হয়। সবার কাছে বিদায় নিয়ে প্রত্যেকে ফিরে যায়। বর্ষাকেও নিজেদের সাথে হাওলাদার বাড়ি নিয়ে গেল তারা। প্রলয় আবার তাকে নিজের সাথে বাইকে না টানে, এই জন্য তার থেকে দূরে দূরে থাকছিল বর্ষা। আর আরমান ভাইয়াকে বারবার অনুরোধ করছিল যেন তাকে নিজেদের সাথে নেয় গাড়িতে বাড়ি ফিরতে সময়। শেষমেশ বর্ষার ইচ্ছেই ফলেছে। তবে প্রলয়কে অন্যরকম দেখালো ওর এই কাজে। যদিও বর্ষা সেসব দেখতে পায়নি, আর না দেখার ক্ষমতা আছে তার, তবে প্রলয়ের দৃঢ় জোয়াল আর শক্ত পেশি দেখে যে কারো বুঝে যাওয়ার কথা। কিন্তু নিজেদের খেয়ালে থাকায় দেখল না কেউ। বর্ষার খালার বাড়ি গিয়ে ওকে নিয়ে ভেতরে গেছিল প্রলয়। তখন বর্ষার খালাতো বোন নুভা, নিশিতা আর খালা ছাড়া
কেউ ছিল না বাড়িতে। বর্ষার খালাকে বলে ওকে নিয়ে এসেছে নিজের সাথে। বর্ষার খালা অবাক হয়েছিল খুব, কিন্তু প্রলয় যেহেতু বর্ষার ভাই হয় তাই আর মানা করেনি। এখন তার খালাতো ভাই নিশান বাড়ি এসে এসব শুনে মাথা গরম করে বসে আছে। তোমার কি একবারের জন্য আমাকে জানানো দরকার বলে মনে হয়নি মা? এই ছেলেটা বলল আর পাঠিয়ে দিলে সাথে। তুমি কি জানো না বর্ষা প্রলয়কে কতটা ভয় পায়? এই বাড়ির কেউ কেউ বর্ষাকে পছন্দ করে না, যার মধ্যে সর্বপ্রথম প্রলয়। তাও তুমি এইভাবে ওকে একা ছেড়ে দিলে, তাও বাইকে। আমি জাস্ট অবাক হচ্ছি মা, এতটা বোকামি কিভাবে করতে পারো তুমি? প্রচণ্ড বিরক্তি আর রাগ নিশানের কণ্ঠে। আচ্ছা, তুই একটু শান্ত হ। যতই অপছন্দ হোক, বর্ষা তো ওর বোন, তাই না? নিশ্চয়ই দেখে রাখবে। এবার একটু শান্ত হও নিশান। বর্ষার বাবা কথাটা বলেন ছেলেকে। তুমি বুঝতে পারছো না বাবা, প্রলয় ছেলেটা আস্ত একটা লম্পট। ওই ছেলের সাথে আমাদের বর্ষাকে একা পাঠিয়ে দিলে। নিশান চোখ মুখ কুঁচকে ফেলে বলতে বলতে। কথাটা বলে সে নিজের রুমে চলে গেল। বর্ষাকে নিশান পছন্দ করে, এই কথা প্রত্যেকের জানা, তাই এমন ব্যবহারে কেউ অবাক হলো না। সবার সাথে হাওলাদার বাড়ি ফিরলে বর্ষাকে দেখিয়ে হাওলাদার বাড়ির প্রত্যেকে খুব খুশি হয়। তার দাদি, প্রলয়ের মা, মেজো চাচি সবাই। বর্ষার মা তাকে দেখে দ্রুত কাছে এগিয়ে আসে, গালে হাত রেখে মাথার চুল ঠিক করে দিতে দিতে বলে, বর্ষা, তুই প্রিসিলার শ্বশুরবাড়ি গিয়েছিলি ওদের সাথে? কই, আমাদের জানানি না তো মা। কার সাথে গিয়েছিলি ওখানে? নিশান নিয়ে গেছিল? বর্ষা মিহি কণ্ঠে জবাব দেয়, না মা, নিশান ভাইয়ের সাথে যাইনি। তাহলে? ভ্রু কুঞ্চিত করে জানতে চায় মা। প্রাচী পেছন থেকে বলে, আমার ভাইকে নিয়ে আসতে দেখলাম চাচি। মানে? কপালে ভাঁজ পড়ল বর্ষার মায়ের। সাথে বাড়ির বাকিদেরও মনোযোগ এদিকে চলে আসে। আরমান বলে, কিছুই বুঝতে পারিনি চাচি, আমরা তো আগে চলে গিয়েছিলাম গাড়ি নিয়ে। প্রলয় ভাই বলল বাইক নিয়ে আসবে, তাই নিশ্চিন্তে চলে গেলাম। বাড়ি গিয়ে অনেকক্ষণ হয়ে গেলেও দেখে আসেনি। আর বর্ষা তো আসবে না ধরেই নিয়েছিলাম, কিন্তু খেয়ে দিয়ে যখন সবাই বসে গল্প গুজবে তখনই হঠাৎ দেখি দরজা দিয়ে বর্ষা প্রবেশ করছে প্রিসিলার সাথে, পিছনে পিছনে প্রলয় ভাই। এরপর আরোহী বলে, শুধু তাই না, বর্ষা প্রণয় ভাইয়ের সাথে বাইকে চড়ে গিয়েছিল। এমনিতে ঠিকঠাক হাঁটতেও পারে না চোখ দুটো নিয়ে, আবার বাইকেও চড়ার শখ তার। বুঝছো না, নাটক। শেষ কথাটা নিম্ন স্বরেই বলল, কেউ শুনল না, কিন্তু তাও তার খোঁচা স্পষ্ট। বর্ষার খারাপ লাগলো, সে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। বর্ষা, প্রলয় তোকে কোথায় পেল? তুই তো খালার বাড়ি ছিলি, ওখান থেকে নিয়ে এসেছে তোকে? কণ্ঠে সন্দেহ আর অনুসন্ধান স্পষ্ট বড় ফুপির। বর্ষা নত মাথাটা নাড়িয়ে সম্মতি জানায়। কেউ একজন বলল, হঠাৎ প্রলয় কেন এই মেয়েকে জরুরি মনে করে আনতে গেল, যেখানে বর্ষাকেও দু চোখে সহ্য করতে পারে না? কিছু একটা গরব আছে। এমন নানান সন্দেহপ্রবণ কথা বলল অনেকে। বর্ষা মাকে খামচে ধরেছে, ভালো লাগছে না তার এই সবার। নাতনির স্নিগ্ধ, কোমল আর ভয়ার্ত চেহারা দেখে দাদি সবাইকে চুপ করিয়ে দেন আওয়াজ তুলে, সবাই থামো। হঠাৎ প্রলয় আর বর্ষা দিদিভাইকে কেন নিতে গেল সে প্রশ্ন প্রলয়কেই করো। যাদের যাদের মনে এত সন্দেহ আছে, আমার দিদিভাইকে যেন আর একটা প্রশ্ন করা না হয়। ছোট বৌমা। শাশুড়ির ডাকে বর্ষার মা ফিরে তাকান। দিদিভাইকে নিয়ে উপরে যাও, তাকে নরম সরম পোশাক পরিয়ে দাও। এসব ভারী কাপড়ে অস্বস্তি হয়েছে বর্ষামণির। যাও, ওর বাবা চাচা চলে আসবে এখন। সে ওকে সবাই মিলে এত জেরা করছো দেখে রেগে যাবে, তখন আরেক ঝামেলা। যাও তাড়াতাড়ি দিদিভাইকে নিয়ে আও। তারপর বাকিদের উদ্দেশ্যে বলেন, বাকিরা গিয়েও ফ্রেশ হয়ে নাও, আর ওই নিয়ে বর্ষাকে যেন আর একটা প্রশ্ন না করা হয়। কিন্তু কথাটা বলে জিরোতে না জিরোতেই বাইরে থেকে প্রলয়কে ভিতরে প্রবেশ করতে দেখা গেল। হাতে বাইকের চাবি, নিজের মতো প্রবেশ করেছে সুঠাম দেহি প্রলয়। আশেপাশে চোখ নেই তার, সবাই তাকে দেখে থমকে গেল। মেয়েদের মুগ্ধ দৃষ্টি তার উপরে, কিংবা বাকিদের কৌতূহলী দৃষ্টি। প্রলয় সবার মাঝে নিরুত্তাপভাবে চলতে গিয়ে পরিচিত সেই সুবাস নাকে ঠেকতেই হঠাৎ থেমে যায়, ঘাড় ফিরিয়ে পাশে নজর ফেলে। বর্ষা অনুদ্দেশে দৃষ্টি ফেলে মাকে জড়িয়ে ধরে আছে। সে জানে না সবাই চুপ মেরে গেল কেন। কৌতূহল ছিল,
কিন্তু প্রলয়ের মতো নিজেও সেই পরিচিত ঘ্রাণ পেল নাকে। মাকে ধরা হাতটায় স্পর্শ দৃঢ় হলো। ঢোক গেলে সে। বর্ষা বুঝতে পারছে প্রলয় ভাই তখনও উপস্থিত তার আশেপাশে। কেন জানি তার দিকেই চেয়ে আছে মনে হচ্ছে। ভেবে অস্বস্তি হলো তার। চোখের মনি এদিকে ওদিকে ঘুরিয়ে শ্বাস নেয়। প্রলয় মদ্যপ নয়নে সবটা দেখল। সেদিনও তো পিচ্ছি ছিল দেখতে, উঠতি বয়সের হওয়ায় অল্প অল্প শরীর এসেছিল। আজ সবটা পরিপূর্ণ লাগছে তার ছোঁয়ায়। টান টান মেয়েলি নরম শরীরটায় আন মনে চোখ বুলিয়ে ওই অবস্থাতেই ঘেমে উঠল প্রলয়। ঢোক গেলে পা বাড়ায় সামনে। এক ধাপ সিঁড়ি পার করে মুহূর্তেই চলে গেল উপরে। প্রলয়ের সব কাণ্ড উপস্থিত প্রত্যেকের চোখে পড়ল, কিন্তু আগে যেমন পছন্দ করতো না, ধরে নিল আজও ওর উপস্থিতিতে বিরক্ত বলেই এমন তীর্যক নয়ন ফেলে দেখছে বর্ষাকে। দীর্ঘশ্বাস ফেলে চলে যায় যে যার মতো। যদিও কারো কারো চোখে অন্য কিছু বলে মনে হয়েছে, তবুও বর্ষার প্রতি প্রলয়ের আগের ব্যবহার মনে করে নিজেদের ধারণা ভুল ভেবে উড়িয়ে দিল। বর্ষারা এই বাড়িতে না থাকলেও তাদের জন্য রুম বরাদ্দ আছে। আগে যেই রুমে থাকতো ওই রুমগুলোতেই থাকে। বর্ষা তখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে রুমের ব্যালকনিতে বসেছে। রাত হলেও আভিজাত্যে মোড়ানো হাওলাদার বাড়ির চারপাশটা নিয়ন আলোয় ঝলমল করছে। যদিও এইসব আলো দেখার সৌভাগ্য বর্ষার নেই, সে নীরবে ব্যালকনিতে বসে বসে গুনগুন করে গান গাইতে থাকে। কিছু সময় পর ফোনটা বেজে উঠল। কে ফোন দিয়েছে দেখার সাধ্য নেই তার। অভ্যাস অনুযায়ী আন্দাজে রিসিভ করে কানে ধরে সে ফোনটা। অমনি এক পুরুষ কণ্ঠস্বর ভেসে আসলো ওপাশ থেকে। বর্ষা? নিশান ভাইয়ার কণ্ঠ। তা বর্ষা বুঝল। সে জবাব বলে, হ্যাঁ ভাইয়া, আমি বলছি। তুমি কেমন আছো? নিশান গাঢ় শ্বাস টেনে বলে, আমি ভালো আছি। তুই এখন কোথায়? প্রলয়ের সাথে চলে গেলি, একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলি না? বর্ষা মুখ অন্ধকার করে বলে, আমি আর কিভাবে মানা করতাম? খালামণি তো ওনাকে অনুমতি দিয়ে দিল আমাকে নিয়ে আসার। উনি বলতে প্রলয়কে বুঝিয়েছে তা বুঝল নিশান। চোয়াল শক্ত হলো তার। তবে বর্ষাকে কিছু বলল না তাই নিয়ে। ঠিকঠাক যেতে পেরেছিলি? প্রলয় কিছু করেনি তো? না ভাইয়া, ভালোভাবে পৌঁছেছি। প্রথমবার বাইকে চড়েছিস প্রলয়ের সাথে, অথচ আমি একবার অনুরোধ করার পরেও আমার সাথে কোনোদিনও বাইকে চললি না। তুমি তো জানো আমি বাইকে ভয় পাই, কিছু দেখতে পাই না, কিভাবে বসবো আর নামবই বা কিভাবে, তার ঠিক নেই। রাগ করছো কেন ভাইয়া? আমি কি তোকে সেই ফলি বসতের বা নামতে হেল্প করব বলিনি একবারও? ভাইয়া একটু টেনে বলে, তারপরে আবার যুক্ত করে, তুমি প্লিজ রাগ করো না, আমার সত্যিই ভয় করে, তুমি তো জানোই তা। বর্ষা হতাশ কণ্ঠে বলে, আমি আর কি করতাম? উনি নিজেই আমাকে ধরে ঠিকভাবে বসিয়ে দিলেন, তারপর আমার হাত দুটো সামনে এনে জাপটে ধরতে শিখিয়ে দিয়েছিলেন, তারপর আবার নামিয়েও দিলেন আমাকে ধরে সুন্দরভাবে। আমার তাই ভয় করেনি তেমন একটা। উনি আস্তে আস্তে চালিয়েছেন বাইক, তবে মাঝ রাস্তায় একটু ভয় লেগেছিল প্রথমবার হওয়ায়। প্রলয় ভাইয়া আরো আস্তে চালিয়ে এক হাতে আমায় ধরে রেখেছিলেন। সাথে সাথে ওপাশ থেকে ফোন কেটে গেল। বর্ষা টুটটুট শব্দ শুনে তা বুঝল, কিন্তু অবাক হয় অকস্মাৎ ফোন কেটে দেওয়ায়। আশ্চর্য, কেটে দিল কেন? জেলাস? আনুমনে কথাটা বলার সঙ্গে সঙ্গেই পাশ থেকে কারো কণ্ঠের আওয়াজটি পেল বর্ষা। আঁতকে উঠল সে। কে কে বলছেন? সাথে সাথে উত্তর এলো না প্রলয়ের। ব্যালকনিতে একটা বেঞ্চি আছে যেখানে বর্ষা বসে আছে, আর প্রলয় ব্যালকনির দরজায় হেলান দিয়ে আকর্ষণীয় কায়দায় দাঁড়িয়ে আছে, পকেটে হাত গুজে, ঠোঁটের ফাঁকে সিগারেট। মাত্রই আগুন ধরিয়েছে সেটাতে, তাই সিগারেটের গন্ধের দরুন প্রলয়ের ঘ্রাণ চিনতে পারেনি বর্ষা। কয়েক টান দিয়ে ব্যালকনির কাছে এগিয়ে কোথাও ছুঁড়ে ফেলল সিগারেটটা। তারপরে মাউথ ফ্রেশনার পড়ে মুখে। এর মধ্যে আতঙ্কিত বর্ষা বেশ কয়েকবার কে কে শব্দ করে কে এসেছে জানতে চেয়েছে। মুখ ফ্রেশ করে সিগারেটের গন্ধ দূর করে তবেই বর্ষার কাছে এগিয়ে এলো প্রলয়। বসে থাকা বর্ষার পিছনে গিয়ে মাথা নামিয়ে তার কাঁধ বরাবর আনে। খুব কাছে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, চিনে না ওকে? তারপর কানের কাছে মুখ রেখেই গালে ফু দেয়, অর্থাৎ ঘ্রাণ সুখে চিনে নেওয়ার আহ্বান। বর্ষা অকস্মাৎ অতি নৈকট্যে এসে এহেন শব্দে চমকিত হলেও সামলে স্নিগ্ধ মুখটা ফিরিয়ে নিল প্রলয়ের দিকে। আর একটু এগিয়ে তার খুব কাছে নিল মুখটা। তারপরে ঘ্রাণ শুকে নিল প্রলয়ের খুব কাছে। তখনও দুজনে প্রলয়ের গালের আর কানের কাছে বর্ষার মুখ নাক। ঘ্রাণ শুকছে অনুদ্দেশে অন্ধ দৃষ্টি ফেলে।
আর প্রলয় কাছ থেকে তার মুখটা দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। বর্ষা নাকে ঘ্রাণ শুকতে শুকতে হাত দিয়ে ছুঁয়ে দিল প্রলয়ের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালটা। কে চিনতে পেরে আনুমনে উচ্চারণ করলো, প্রলয় ভাইয়া। We had sex, Borsha. Don't call me Bhaiya. You and I, we slept together. তখনও খুব কাছে দুজনে। বেঞ্চিতে বসে থাকা বর্ষার দিকে ঝুঁকে আছে প্রলয়। তার কথাটা শুনে কেঁপে ওঠে বর্ষার নরম কায়া। কোমল হাতের তালুতে মুখটা ঈষৎ চেপে ধরে প্রলয়ের। খুব অল্প তার ছোঁয়া। এইসব না বলার অনুরোধ তার। চোখ আর ঠোঁট দুটো কাঁপছে। এসব বলবেন না ভাইয়া প্লিজ। ইংরেজি বলছো না তুমি? আমরা শুয়েছি একসাথে। কোথায় কোথায় মুখ লাগিয়েছো ভুলে গেছো? কিভাবে তোমার উপর ছিলাম, কে কি করেছে ভুলে গেছো তুমি? বর্ষার চোখে পানি চলে এলো, গড়িয়ে পড়ে চোখের কোণ বেয়ে। প্রলয় তা দেখে বলে, উফ, কাঁদবে না। এই মেয়ে, কাঁদছো কেন? কাঁদবে না একদম। তুমি কাঁদলে কেমন যেন লাগে আমার ভেতর। তুমি একদম কাঁদবে না। অল্প অস্থিরতা নিয়ে কথাগুলো বলতে বলতে তার পাশে বসে যায় প্রলয়। ভেজা চোখ দুটোতে ঠোঁট বসিয়ে অশ্রুকণাগুলো শুষে নেয়। বর্ষার হেঁচকি আসছে বুঝে ওর ভেজা ঠোঁট জোড়ার ভাঁজে অকস্মাৎ ঠোঁট গলিয়ে দেয়। অনবরত চুলতে থাকে ঠোঁট দুটো। বর্ষা ছাড়া পাওয়ার চেষ্টা করেনি তেমন। মাত্রই তো সে রাতে কী হয়েছিল মনে করিয়ে দিয়েছে। আর আটকে কী বা করবে? কিছু সময় পর ছেড়ে গালে গাল ঠেকিয়ে প্রলয় বলে, খালি তোমাকে মনে পড়ছে বর্ষা। সে রাতের পর খালি তোমাকে মনে পড়ছে। চারদিকে তোমাকে দেখি। হাঁটতে গেলে, বসতে চাইলে, উঠলে, এদিকে গেলে, ওদিকে গেলে, ঘুমোতে গেলে, সবখানে তুমি আর সেই রাত আমার পিছু ছাড়ছে না কোনোভাবে। আমার শুধু তোমাকে দেখতে মন চায়, শুধু তোমাকে কাছে পেতে মন চায়, তোমাতে ডুবতে মন চায়। সে রাতের পর থেকে আর কোনো নেশাপানি আমাকে মাতাল করতে পারছে না। কিন্তু তোমার চেহারাটা মনে পড়তেই নিজেকে মাতাল লাগে। মাতাল হয়ে তোমাতে ডুবতে মন চায়। নেশা না হয়ে বিরক্ত হয়ে মদ খাওয়া ছেড়ে দিয়েছে, ড্রাগস নেওয়া ছেড়ে দিয়েছে, সিগারেটও খাই না এখন। ট্রাস্ট মি, আজ জেদ নেই তোমার সামনে তোমাকে দেখতে দেখতে সিগারেট টানবো। আজ জেদ নেই তোমার সামনে তোমাকে দেখতে দেখতে সিগারেট টানবো ঠিক করে এখানে চলে এসেছে। তাও দেখো, দুটানে বেশি দিতে পারিনি, ফেলে দিয়েছে। তোমার পাশে ওসব নেশা কিচ্ছু না, তুমি ভিন্ন বর্ষা। কথাগুলো বলে কোলে উঠিয়ে বসায় নরম সরম বর্ষাকে, তাও দুই পা দুই দিকে করে। সে প্রলয়ের গলা জড়িয়ে ধরে দুই হাতে, ভারসাম্য ঠিক রাখতে। এমনভাবে বসাতে তলদেশে একে অপরের উত্তেজনার অন্য স্পর্শ পেল দুইজনে। প্রলয় আরও ঘনিষ্ঠ করে বসায় ওইখানটায়। বর্ষার বক্ষ যুগলের চূড়ান্ত জায়গায় পোশাকের উপর থেকেই কামনার স্পর্শ দেয়। ধীরে ধীরে জামার ভেতরে হাত গলিয়ে পুরো জায়গাটায় বিচরণ করে, কখনো আদুরে আদুরে, কখনো অকস্মাৎ দৃঢ়। বর্ষার মুখ দিয়ে না চাইতেও আহ উহ ধরনের শব্দ বেরিয়ে যায়। উত্তেজনায় দুই পা আরও শক্ত করে প্রলয়ের সাথে লেগে বসে। পুরোটাই ভিন্ন। আই লাভ ইউ বর্ষা, লাভ ইউ সো মাচ। কথাটা বলে উন্মাদের মতো করে তার পোশাকের ফিতে খুলে দেয়। ফলে কাপড়ের গলাটা অনেক বড় হয়ে গেল। ক্লিভেজ দৃশ্যমান। প্রলয় ঠোঁট ছোঁয়ায়, কামড়ে দেয়। বর্ষা আবার চিৎকার করে ওঠে। কাপড়ের নিচ দিয়ে হাত ঢুকিয়ে পেট আর কোমরে স্পর্শ দিচ্ছিল প্রলয়। বর্ষা কান্না ভেজা কণ্ঠে বলে, ছেড়ে দিন প্রলয় ভাইয়া, এমন করবেন না প্লিজ। তোমার ভালো লাগছে না বর্ষা? লাগছে না, ছেড়ে দিন। কিন্তু তোমার শরীর অন্য কথা বলছে। বলুক, মন আর শরীর একটা। বিপরীত লিঙ্গের স্পর্শে সবার শরীর বেইমানি করে কম বেশি। কিন্তু আপনি আজ আমাকে প্রলুব্ধ করে আবারও এমনটা করে আমি নিজেকে শেষ করে দেব। দৃঢ় কণ্ঠ কন্দনরত বর্ষার। প্রলয় থেমে গেল, আলগা করে বর্ষার কোমরে হাতের বাঁধন। তবে একেবারে না ছেড়ে কিছুক্ষণ জড়িয়ে রাখে নিজের বুকে। সময় নিয়ে ধীরে ধীরে বলে, আজকের বাইক রাইডটা ভালো লেগেছে? বর্ষা উত্তর দেয় না, নাক টানে শুধু। জবাব না দিলে আবার শুরু করবো কিন্তু। লেগেছে। আবার যাবি আমার সাথে বাইক রাইডে? কখনোই না। যেতে হবে, একদিন নিয়ে যাব, দেখো। বর্ষা জবাব দিল না। প্রলয় ফের বলে, নিশানা টিশান কি জানি তোমার খালাতো ভাই, ওর থেকে দূরে থাকবে, বুঝছো? কেন? আমার পছন্দ না তোমার সাথে ওর কথা বলা। আপনার অপছন্দ হলে আমার কি? তোমার কি তা? ও ছেলের সাথে কথা বলে দেখো, তারপরে বুঝবে। এইভাবে আরও কিছুক্ষণ নানান কথা বলেই সময় কাটিয়ে চলে যায় প্রলয়। বর্ষা তার সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়েছিল কোলে। প্রলয় তা বুঝে বিছানায় এনে ঠিক করে শুয়ে দিয়েছে। তারপরে গালে, কপালে আর ঠোঁটে আদর দিয়ে চলে যায় নিজের রুমে। পরদিন বর্ষা বাবা মায়ের সাথে বাড়ি ফিরে গেল।
সে একটা গান শেখার প্রতিষ্ঠানে পড়ে। কয়েকদিনের ছুটি নিয়েছিল অসুস্থতার কারণে। এখন নিয়মিত হয়েছে আবার। একটা স্কুলেও পড়ে সে, প্রতিবন্ধীদের জন্য খোলা স্কুলটা। তার মতো দৃষ্টিশক্তিহীন কিংবা বাকশক্তিহীন, শ্রবণশক্তিহীন, মানসিক প্রতিবন্ধী, হাত পা বিহীন এমন অনেক ছাত্রছাত্রী স্কুলটাতে। বর্ষা সেখানেও নিয়মিত যাতায়াত করছে। বাড়ির গাড়ি নিয়ে তার জন্য রাখা বুয়ার সাথে যায়। প্রলয়কেও ওখানে তার আশেপাশে যেতে দেখা যায়। অনেকবার কথা বলেছে জোর করে। কখনো বুয়া আর ড্রাইভারকে ভয় দেখিয়ে বর্ষাকে নিয়ে ঘুরতে চলে যায়, ক্যাফেতে বসে, পার্কে নিয়ে যায়। বর্ষা আপত্তি করলে ওকে ধমক দেয়, আবার আদর আদর নিয়ে কথা বলে, ওকে দেখে শুনে রাখে। এইভাবে বেশ কয়েকদিন কাটলো। এদিকে এইসব বর্ষার খালাতো ভাই নিশানের চোখে পড়ে গেছে। প্রথম প্রলয়ের আর বর্ষার এমন স্বাভাবিক চলাফেরা মিলমিশ দেখে অবাক হলেও ওদের মধ্যে কোনো রকম প্রেম কিছু থাকতে পারে তা মাথায় আনেনি, কারণ অবশ্যই তারা কাজিন। তাই ভাই বোন হিসাবে মেলবন্ধন হলেও হতে পারে। আগে যতই অপছন্দ করুক, কিন্তু খেয়াল করে দেখলো প্রলয়ের বর্ষার প্রতি আচরণ মোটেও ভাইয়ে বোনের বন্ধনের মতো না। তার চোখে অন্য কিছু। বর্ষার প্রতি মুগ্ধতা তার চোখে, কাছ থেকে পাওয়ার আকাঙ্ক্ষা, এসব মোটেও স্বাভাবিক নয়। নিশান বেশ কয়েকবার আদর যত্নে বর্ষাকে নিয়ে ক্যাফেতে বসে খাইয়ে দিতে দেখেছে, পার্কে হাত ধরে ঘোরাতে দেখেছে সবটা। রাস্তার ধারে দাঁড়িয়ে বর্ষাকে ফুচকা আইসক্রিম খাওয়াতে দেখেছে। এইসব মোটেও স্বাভাবিক নয়। আর সেদিন তো দেখলো বর্ষাকে নিয়ে গাড়ির ভেতরে প্রলয়, স্বাভাবিক অবস্থায় নয়, চুম্বনরত অবস্থায়। যদিও দূর থেকে দেখেছে, কিন্তু তাও স্পষ্ট বুঝেছে যে শুধু চুম্বনে থেমেছিল না প্রলয়ের আদর, কোলের উপর বসিয়ে মাতালের মতো করছিল। আর অস্বাভাবিকভাবে জোরে জোরে কেঁপে উঠছিল দুজনের শরীর। নিশানের তখন মাথা হ্যাং হয়ে যায়। প্রলয়ের নেশাপানি খাওয়ার স্বভাব থাকলেও মেয়েদের নিয়ে এসব ছিল না, এই কথা জানে নিশান। কিন্তু অপছন্দ করা চাচাতো বোনকে নিয়ে এইসব ভাবনা মনে আনে কিভাবে? সেই দিনই বাড়ি গিয়ে বাবা মাকে বলে বর্ষার সাথে এঙ্গেজমেন্ট করে রাখতে চায় সে। সবাই অবাক হয়। বর্ষার বয়স কম বলে আপত্তি করলেও নিশান শোনে না। অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে বাবা মাকে রাজি করিয়ে ফেলে। তার বাবা মা বর্ষার বাড়ি যায়, ওর বাবা মায়ের কাছে প্রস্তাব রাখে। বর্ষার বাবা মা একটু গাই করে, ভাইজান, বর্ষার বয়স এখনো 18 হয়নি। মেয়ে আমার এখনো ছোট, এত তাড়াতাড়ি বিয়ের সম্পর্কে ঢুকিয়ে দিতে চাই না। আমি বুঝতে পারছি আশফাক, কিন্তু এখন তো বিয়ের কথা বলছি না। আমরা শুধু বর্ষাকে নিশানের নামে আংটি পরিয়ে রাখতে চাই, তারপর সঠিক বয়স হলে তবেই উঠিয়ে নেব না হয়। এতে তো সমস্যা নেই, তাই না? নিশানের বাবা বর্ষার বাবা মা একটু দ্বিধায় পড়ে যায়। বাড়ি থেকে আলাদা থাকলেও বর্ষাকে ওর বড় বাবা, বড় মা, চাচা, দাদি প্রত্যেকে খুব ভালোবাসে। ওদের বর্ষার জীবনের এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত রাখার অধিকার আছে। মা ভাইদের না জানিয়ে এমন সিদ্ধান্ত বর্ষার বাবা নিতে পারবেন না। তাই তিনি সময় চান। পরদিন নিজেই হাওলাদার বাড়ি যান। গিয়ে মা ভাইদের সাথে বসে এই নিয়ে কথা তুললেন। সকলে দ্বিমত করলেও বর্ষার মেজো চাচ্চু বলে, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া ঠিক হবে না আশফাক। তবে শুধু এঙ্গেজমেন্ট হলে ভাবতে পারিস, কারণ ভালো ছেলে পাওয়াও ভাগ্যের ব্যাপার। বর্ষা মায়ের ছোট্ট আপার কথা সমাজের মানুষ অনেক বড় করে দেখবে আশফাক। দুনিয়াটাই এমন। এসবের মধ্যে নিশান ছেলেটা বলে গেলে ভালোই। বিয়ে যখন সঠিক বয়স হলেই করাবে, তখন নিশানকে নিয়ে আপত্তি না থাকলে এঙ্গেজমেন্ট করিয়ে রাখলে মন্দ হবে বলে মনে হয় না। ওনার কথা ভেবে দেখলেন, ওনার কথা সবাই ভেবে দেখলেন। ফেলে দেওয়ার মতো না কথাগুলো। সব আলোচনা শেষে আংটি পরিয়ে রাখার প্রস্তাবে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অবশ্য যদি বর্ষা রাজি হয় তবেই। বর্ষাকে জানানো হলো যে নিশানের সাথে তার বিয়ে দেওয়ার কথা ভাবছে বড়রা। বর্ষা স্থবির হয়ে শুনল তা। তার কাছে প্রত্যুত্তরে কিছু বলার মতো ভাষা নেই। বিয়ে নিয়ে এই অবধি কোনো কিছু ভাবা হয়নি তার। অন্ধ বর্ষার বিয়ে কিভাবে হবে এই নিয়ে পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনদেরও নানান হাহুতাশ। অন্ধত্ব বরণ করার পর থেকেই এসব শুনে এসেছে সে। আর সাথে তার বিয়ে নিয়ে স্বপ্নও গড়ার আগে ভেঙে গেছে। তাও মনের কোণে সুপ্ত চাওয়া থাকতো যে কেউ একজন আসবে তার জীবনে, যে তার অপূর্ণতা সহ তাকে মেনে নেবে, কিন্তু সেই অপূর্ণতাকে প্রতিবন্ধকতা হিসাবে দেখবে না, বরং ছোট্ট একটা খামতি মনে করে সেই খামতির কারণে যাতে বর্ষাকে পীড়া পেতে না হয়
তার খেয়াল রাখবে, নিজের চোখে বর্ষাকে দুনিয়া দেখাবে। কিন্তু তার সব আশা যেদিন প্রলয় ভাই তার শরীরে কলঙ্ক লাগিয়েছে সেই দিনই ভেঙে চুরমার হয়ে গেছে। যদিও স্বপ্নপুরুষের এত এত ভালোবাসার বিনিময়ে সে সতীত্ব উপহার দিতে না পারে, তাহলে সেই স্বপ্নপুরুষকে চাওয়াই তো পাপ। তাই ওই দিনের পর থেকে আর বিয়ে নিয়ে কোনো স্বপ্ন সে দেখেনি। প্রলয় ভাই শারীরিক মোহে বর্ষাকে আটকেছে। সেদিন মোহ কেটে যাবে, যেদিন তার কোনো মূল্য থাকবে না। এই কথা বর্ষা ভালোই জানে। কিন্তু নিশান ভাইয়ের মতো একজন ভালো পুরুষকে সে কি করে ঠকাবে? বর্ষা খুব আপত্তি করে এই নিয়ে, কিন্তু সেই আপত্তি মা তার বাবার কানে অবধি পৌঁছাতে দিল না। বর্ষার মা খুব করে চান এই বিয়েটা যেন হয়। বোনের কাছে যাবে তার অসুস্থ মেয়েটা। এর থেকে খুশির কথা আর কি হতে পারে? বর্ষাকে নানান কিছু বুঝিয়ে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়ে ফেলেন তিনি। স্বামীর কানে একবার গেলে কোনোভাবেই আর এই বিয়ে হওয়ার সুযোগ থাকতো না। তাই নিজেই মেয়েকে বলতে এসেছিলেন। বর্ষার এঙ্গেজমেন্ট তারিখ ঠিক করা হয়েছে। আর মাত্র 2 দিন পর তার সাথে খালাতো ভাই নিশানের এঙ্গেজমেন্টের পর নিশান ভাই আর তার খালাতো ভাই থাকবে না। সে নিশান ভাইয়ের বাগদত্তা হয়ে যাবে তখন। তারপর একসময় বিয়ে হবে, সংসার করতে হবে নিশান ভাইয়ের সাথে। এই ভেবে বর্ষার বড়ই পীড়া অনুভব হচ্ছে হৃদয়টায়। কত ছেলের সাথে শয্যায় যাবে সে? নিশান ভাই তার আর প্রলয় ভাইয়ের মধ্যে যা হয়েছে সেসব জানলে কি তাকে আর মেনে নেবে? বর্ষার এঙ্গেজমেন্টের খবর বাড়ির প্রত্যেকে জানে, প্রলয় ছাড়া। সে বাড়িই ছিল না গত 4 দিন ধরে। রাজধানীতে কোনো এক বাইক রেসে গিয়েছিল সে, আজই ফিরেছে। এখনও জানে না যে বর্ষার এঙ্গেজমেন্ট ঠিক করা হয়েছে কারো সাথে। সেই 2 দিন ভালোই কাটল। বর্ষাকে প্রলয় বারবার ফোন দিলেও মেয়েটা রিসিভ করে না, তাই যোগাযোগও করতে পারছে না। সেই দিন খেতে বসেছিল প্রলয়। বাড়িতে রাফি, রিমি, প্রিয়তা সহ তাদের ফুফাতো বোনেরা কেউ নেই। বাড়ির পুরুষেরাও নেই, প্রলয়, মা, চাচি আর ফুপিরা ছাড়া। ও হ্যাঁ, প্রলয়ের 2 ফুপি সন্তানদের নিয়ে পূর্ণতার বিয়ের পর আর যায়নি। যাওয়ার সময় হয়ে আসতেই বর্ষার এঙ্গেজমেন্ট ঠিক হওয়ায় থেকে গেছে তারা। তো 2 ফুপিসহ প্রলয়ের মেজমা সোফায় চা খেয়ে খেয়ে গল্প করছিল। প্রলয়ের মা প্রলয়ের কী লাগবে দেখছিল। অকস্মাৎ বাড়ির কলিং বেল বেজে উঠলে কাজের মেয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। সাথে সাথে প্রবেশ করলো প্রলয়ের বাবা, মেজো বাবা সহ বর্ষার বাবাও। পরপর বর্ষাকে নিয়ে তার মাও ঢুকলো, আর তাদের পিছু পিছু রাফি, প্রিয়তা আর রিমি সহ তাদের ফুফাতো ভাই বোনেরা। প্রত্যেকের চেহারা দেখে কিছু একটা ঘটেছে মনে হচ্ছে। স্বাভাবিক কেউ নেই। প্রলয়ের মা সহ বাকিরা তাদের এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে অবাক হয়, সাথে বাড়ির ছেলেদের দেখেও। কারণ বর্ষার মা সহ ছেলেমেয়েরা গেছিল এঙ্গেজমেন্টের শপিংয়ের জন্য, আর বাড়ির পুরুষেরা গেছিল নিজেদের কাজে। তাহলে একসাথে ফিরল কেন? সবাই একসাথে চোখ মুখ এমন বানিয়ে এসেছেন কেন? কিছু হয়েছে? কি হলো? কেউ কিছু বলছেন না কেন? আরে তোরা না শপিংয়ে গেলি? এত তাড়াতাড়ি হয়ে গেল? সবাই একসাথে কোথা থেকে ফিরলে ভাইজান? প্রলয়ের ফুপি তাদের কোনো কথা জবাব দিল না। রাফি, প্রিয়তা আর রিমি সহ বাকি ভাই বোনদেরও থমথমে দেখাচ্ছে খুব, সাথে চিন্তিত। তারা একপাশে চলে এলো। প্রলয় নিজেও টেবিলে বসেই তীর্যক চোখে চেয়ে ঘটনা বোঝার চেষ্টা করছে। বর্ষাকে হঠাৎ বাবা মায়ের সাথে এখানে দেখে অবাক হলেও সন্তুষ্টই বটে ওর দেখা পেয়ে। মন দিয়ে আগাগোড়া দেখে নিল সে। 4 দিন কোনো যোগাযোগ ছিল না ওর সাথে। আজ এখানে হাওলাদার বাড়ি থাকবে বা কোনো বিশেষ কারণ ছাড়া হঠাৎ এই বাড়ি আসবে তা কল্পনা করতে পারেনি সে। সন্তুষ্টই হলো মনে মনে। তবে সবাইকে এমন চিন্তিত আর অস্বাভাবিক চেহারা দেখে মনে হচ্ছে গুরুতর কিছু ঘটেছে। বর্ষার মায়ের চোখে জল। বর্ষা নিজেও কেমন নেতিয়ে গেছে, অসুস্থ বোধ করছে নাকি? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন সবার? কিছু কি হয়েছে? আপনারা বাচ্চাদের সাথে এলেন কোথা থেকে? ওরা না শপিংয়ে গিয়েছিল? এঙ্গেজমেন্টের শপিং হয়ে গেছে এত তাড়াতাড়ি? প্রলয় মায়ের মুখে এঙ্গেজমেন্টের কথা শুনে কপাল কুঁচকে তাকায়। যদিও তার মায়ের এত প্রশ্নেরও কোনো উত্তর এলো না। অদ্ভুত এক থমথমে নীরবতা কক্ষ জুড়ে। কিছু পল গড়ালো। যারা বাইরে থেকে এসেছে প্রত্যেকে চিন্তিত, গাম্ভীর্য ধরে আছে। বাকিরা চিন্তায় অস্থির প্রায়। অবশেষে প্রলয়ের বাবা মুখ খুললেন। বর্ষা মা, এসব কিভাবে হলো? কথাটা জিজ্ঞাসা করতে না করতেই সে মায়ের বুকে মুখ গুজে ফুপিয়ে ওঠে। কিছু বলে না মুখে, মায়ের বুকে কাঁদতে থাকে। এভাবে কাঁদলে তো হবে না।
কিভাবে কি হলো আমাদের জানাতে হবে। এসবের পিছনে কে? বর্ষা তাও উত্তর দিল না, ফোপাতে থাকে অবিরত। ততক্ষণে রাফি উপর থেকে দাদিকে নামিয়ে এনেছে, সাথে সবটা জানিয়েওছে। দাদি এসে তাও বসে বললেন, কি হয়েছে সবটা খুলে বলো। বর্ষার বাবা মাথা ঝুঁকিয়ে সোফায় বসে আছে। প্রলয়ের বাবা মুখ খুলবে তার আগে বর্ষার খালা অর্থাৎ নিশানের বাবা মা সহ নিশানকে ঢুকতে দেখা যায়। অস্থির তারা। শুনেছিল যে শপিংয়ে গিয়ে বর্ষা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছে, তাই ছুটে এসেছে। বর্ষা মা, ঠিক আছিস তুই? হসপিটালে থেকে সোজা এখানে নিয়ে এসেছিস ওকে? ও হঠাৎ অজ্ঞান হয়ে পড়লো কেন? ডাক্তার কি বলেছে রে? বর্ষার মাকে তার বোন কথাগুলো জিজ্ঞাসা করে। বর্ষার মা জবাব দেবে তার আগেই প্রলয়ের বাবা তাদের দিকে এক নজর তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজেই সবটা বলল। শপিংয়ে ছিল, হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে রাফি ওকে হসপিটালে নিয়ে যায়। ওর বাবাকে ফোন দিয়ে জানায়। আমরা 3 ভাই তখন পারিবারিক ব্যবসা নিয়ে একসাথে আলোচনায় বসেছিলাম। ওর অজ্ঞান হয়ে পড়েছে শুনে ওখানেই যাই। ডাক্তার জানিয়েছে। একটু থামলেন, মাথা নিচু করে বসে থাকা বর্ষা সহ বাড়ির প্রত্যেকের দিকে তাকিয়ে বললেন, বর্ষা প্রেগনেন্ট। কি? চিৎকার করে উঠল প্রায় প্রত্যেকে। বর্ষার খালা, ফুপি, বড় মা, চাচি প্রত্যেকে। কি বলিস এসব? মাথা ঠিক আছে? এসবের মানে কি? 2 দিন বাদে এঙ্গেজমেন্ট, এখন এসব কি কথা? প্রত্যেকেই বিস্মিত, যেন বিশ্বাসই হচ্ছে না তাদের। ডক্টর তাই বলেছে, কিছু করার নেই। 3 বার টেস্ট করিয়ে এনেছি, বর্ষা প্রেগনেন্ট। সবাই জমে গেল। বর্ষার ঘরের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। বড় ফুপি বলে, বর্ষা, এইসব কি শুনছি? কার বাচ্চা পেটে নিয়ে ঘুরছিস তুই? কার সাথে শুয়ে এসেছিস? লজ্জা করলো না দুনিয়ার মেয়ের এমন রাজলীলা করতে? ছি ছি ছি। বর্ষা ফুপিয়ে উঠল। কান্না তার চোখের বাধা মানছে না। সে কি করবে কিছু জানে না। প্রলয় ভাই কি এখানে নেই? এখনো ফেরেনি ঢাকা থেকে? তাকে অপূর্ণতার জীবনে শরীরটাও কলঙ্কিত করে যে অভিশপ্ত হওয়ার সুযোগ করে দিয়েছিল, তার পরিপূর্ণ ফল এসেছে আজ। এই যে সবার সামনে তাকে এতটা অপমানিত, লাঞ্ছিত হতে হচ্ছে। এইসব দেখে নিশ্চয়ই খুব মজা পেত এখানে থাকলে। বর্ষাকে কষ্ট দিয়েই তো শান্তি পায় সে। কি হলো বেশ্যামে? কার সাথে রঙ্গলীলা করে পোয়াতি হয়েছিস বল? কোথাকার ছেলে সে? কোন গুন্ডা মাস্তানের সাথে শুয়েছিস? বর্ষা পেট জড়িয়ে মুখ গুজে দিল মায়ের বুকে। তার মা বাবা কেমন পাথর বনে বসে আছে। প্রলয় জমেছিল নিজের জায়গায়, হতবাক চিত্তে সবটা শুনল। তার বিশ্বাস হচ্ছে না এখনো যা ঘটছে সব সত্য। তার সন্তান বর্ষার পেটে। ঢোক গিলল। ক্রন্দনরত বর্ষার দিকে এক নজর তাকায়। পরপর উপস্থিত সকলের দিকে এক পলক চোখ ঘুরিয়ে তাকালো। গভীর শ্বাস টেনে কিছু বলতে মুখ খুলবে, তার আগে নিশানের কণ্ঠ বেজে উঠল সবার কানে। এইসব নিয়ে সব কথা এখানেই শেষ হোক। বর্ষা, এই নিয়ে কোনো প্রশ্ন করবে না কেউ। 2 দিন পরে আমাদের এঙ্গেজমেন্ট কাল হবে। বর্ষা আর আমার এঙ্গেজমেন্ট কাল হবে। তারপর আমি বিয়ের জন্য কোনো অপেক্ষা করাকরি হবে না। সামনের সপ্তাহে আমি বর্ষাকে ঘরে তুলতে চাই। দৃঢ় কণ্ঠ তার। কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে? কার না কার বাচ্চা পেটে এসেছে ওর, ওকে বিয়ে করে সংসার করবি তুই? নিশানের মায়ের অবাক কণ্ঠ। বোনজিকে ভালোবাসে, কিন্তু তার মানে এই না যে এত কিছুর পরও নিজের একমাত্র ছেলের জন্য বোনজিকে চাইবে। তবে কোথাও একটু দ্বিধা সংকোচ এলো মনে। কোথাও বাচ্চাটা তার ছেলেরই নয় তো? শুধু নিশানের মায়ের মনে না, বাকিদের মনেও এই একই প্রশ্ন এলো। নিশানের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রলয়ের বাবা বর্ষাকে জিজ্ঞাসা করে, বর্ষা, কেঁদে লাভ নেই এখন। কান্না বন্ধ করো। তোমার সাথে কেউ খারাপ কাজ করেছে, জোর জবরদস্তি করেছে এলো কেউ? কে সে? জানাও বড় বাবাকে। কেন জানি নিশানের উপরেই যাচ্ছে সন্দেহ। কোথাও এই কারণেই বর্ষাকে বিয়ে করতে এত তাড়া ছিল এমন না তো? ফুপি বলেন, ও আর কি বলবে? যা ঘটানো তো সব ঘটিয়ে ফেলেছিস। ছি ছি ছি, মান সম্মান সব শেষ করে দিল। চুপ কর তুই। বর্ষা দাদু ভাইয়ের কাছে শুনতে চেয়েছি, সেই বলুক। আগ্রহীর কথা বলিস না। বর্ষার দাদি বর্ষা হেঁচকি তুলে মাথা নিচু করে কাঁদতে থাকে। আমায় প্লিজ এখান থেকে যেতে দাও, আমি বাড়ি যেতে চাই। আমাদের বাড়ি, বাবা মা, প্লিজ এখান থেকে নিয়ে যাও আমায়।
এখানে কষ্ট হয় আমার, নিয়ে যাও আমায়। বর্ষার ব্যাকুল কণ্ঠ। বর্ষার পেটে আমার বাচ্চা। বর্ষার সাথে সাথে কেঁপে ওঠে। প্রলয় ভাই এখানে আছে। প্রলয় সব কথা শুনছিল, যথেষ্ট সংবরণ করে নিজেকে। এই নিশানের সাথে বর্ষার এঙ্গেজমেন্ট ঠিক করেছে এরা, তা সে বুঝতে পেরেছে এদের কথা শুনে। সাথে বর্ষার পেটের বাচ্চাটাও নিশানের ভাবছে সবাই। চোখ খিচে বন্ধ করে সে কথাটা বলে। গভীর শ্বাস টেনে রাগ সংবরণ করে যথাসম্ভব। এদিকে তার কথা শুনে প্রত্যেকেই হতভম্ব। মানি, মাথা ঠিক আছে তোর? সকলে যেন বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছালো। প্রলয়ের বাচ্চা বর্ষার পেটে? কি বলছে এই ছেলে? কি বলতে চাইছো? মানে এটাই যে বর্ষার পেটে আমার সন্তান এসছে, অর্থাৎ ওর সাথে আমিও শুয়েছি। প্রত্যেকে এমন কথায় লজ্জায় চোখ নামিয়ে নিল। নিশান চোখ খিচে বন্ধ করে ফেলেছে, দাঁতে দাঁত চেপে। মনে মনে এই ভয়টাই পাচ্ছিল কোথাও সবাইকে নিজেই না জানিয়ে দেয় প্রলয়। আর তাই হলো। সে চুপ থাকলো না। বর্ষা যেমনই হোক, তাকে নিশান ভালোবাসে। প্রলয়, চুপ করো তুমি। এসব কথা কখনো তুলবে না। ওর আর আমার বিয়ে ঠিক হয়েছে। ওদের যাই থাকুক, বর্ষা আমার ফিয়ন্সে। প্রলয় দাঁতে দাঁত চেপে বলে, আরও আমার বাচ্চার মা হতে চলেছে। পেটে আমার বাচ্চা নিয়ে অন্য কারোর সাথে বিয়ে বসতে দেব ভাবলে কি করে? উঠে সবার সামনে চলে এসেছে সে। চুপ করে সবাই। প্রলয়ের বাবার ধমকে সবাই নিশ্চুপ হয়ে গেল। তুমি কি বলছো তা তুমি বুঝতে পারছো প্রলয়? হ্যাঁ, বুঝতে পারছি। বর্ষার সাথে জোর জবরদস্তি করেছে। একটু থামলো সে। জমে যাওয়া বর্ষার দিকে তাকিয়ে ঢোক গিলে বলে, হ্যাঁ। সাথে সাথে বর্ষার বাবার থাপ্পড় পড়ল তার গালে। সবাই বিস্ময় আর আতঙ্ক নিয়ে তাকায়। বর্ষার মা শক্ত হয়ে আছে, আর প্রলয়ের মা আঁচলে মুখ গুজিয়ে ফুপিয়ে উঠল। ভাই বোনেরা সহ ফুপিরাও বিস্ময়ে আতঙ্কে কথা বলতে ভুলে গেল। এসব কি হচ্ছে তাদের বাড়িতে? প্রলয় ভাইরা কি বর্ষাকে জোর জবরদস্তি করেছে? তাদের ভাইয়ের বাচ্চা ছোট বর্ষার পেটে? বিস্ময়ে কথা বলতে ভুলে গেল ভাই বোনেরা। সারা জীবন তো আমার মেয়েকে দু চোখে সহ্য করতে না পারার মতো অহংকার দেখিয়ে গেলি। আমার মেয়েটা অন্ধ বলে কম লাঞ্ছিত করিসনি যার তার সামনে, আর আড়ালে আমার সেই মেয়ে জর্জবস্তি করছিস। এই তোর অহংকার। সেই অন্ধ মেয়েটার কাছে নিজের পুরুষত্ব বিলিয়ে দিয়েছিস শেষে গিয়ে। লজ্জা করলো না তোর? অহমিকা ভেঙে গুড়িয়ে গেল না প্রলয়? বর্ষার বাবার কাছে এমন কথা শুনে প্রত্যেকে বিস্মিত হলো। মানুষটা কোনো দিন তার মেয়েকে কটু কথা বলা নিয়ে এই বাড়ির কাউকে একটা কথাও শোনায়নি। নীরবে যেতে দিয়েছে সব। তার নিজের বোনেরাও যে তার ছোট্ট মেয়েটাকে পছন্দ করে না তাও জানে। তাও কোনো দিন এই নিয়ে কোনো রকম মন খারাপে প্রকাশ করেনি। সবাই তো বর্ষার বাবা মায়েরও যে কষ্ট লাগতে পারে নিজের মেয়ের প্রতি বাড়ির মানুষদের অবহেলায়, এই কথা ভুলেই বসেছিল। বর্ষার ফুপি একটু নিজেদের বিষয়েও আন্দাজ করতে পারলেন। ভাইজান নিশ্চয়ই তাদের প্রতিটা ব্যবহারও প্রলয়ের ব্যবহারের মতন খেয়াল করেছে। চাচু, কোনো কথা বলবে না। কোনো দিন একটা টু শব্দ করিনি আমার মেয়েটার প্রতি বা তার ব্যবহারের বিরুদ্ধে। নীরবে কাটিয়ে গেছি। আরে আমরা তো থাকিও না এই বাড়ি। বছরে 6 মাসে একবার দুবার আসে, তাও তোদের বর্ষাকে নিয়ে হাজারটা সমস্যা। ওকে খুব অপছন্দ করিস মানলাম, তাই বলে এভাবে শেষ করে দিলি আমার মেয়েটার জীবন। আজ আমার একটা ছেলে থাকলে সে যদি তোর বোন প্রিয়তার সাথে এমন কিছু করতো মানতে পারতি? নাকি আমার মেয়েটা চোখে দেখে না বলে মানুষ মনে হয় না তোর? সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই পরিবারে বাকিদের চেয়ে বর্ষার বাবা মা আর বর্ষা সব সময় কম গুরুত্ব পেয়েছে ছেলে নেই বলে। যে একটা মেয়ে আছে তাকেও খুঁতে ভরপুর মনে করে নানানভাবে হেয় করে। সবার থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে। তাদের জীবন আর নিজেদের জীবন থেকে দূরে রেখেছে। স্ত্রী সন্তান সহ নিয়ে অন্য বাড়িতে উঠেছে। মাঝে মাঝেই আসে, তাই নিয়ে এত সমস্যা এদের। আর এখন এই মেয়েটাকে বরবাদ করে দিয়েছে। তার সামনে তার মেয়েকে কতটা কটু কথা শোনালো তার বোনেরা। কই, এখন তো পরিষ্কার জানে যে প্রলয় জবরদস্তি করেছে তার মেয়ের সাথে। এখন কেন কিছু বলছে না? আর কত মেনে নেবে একটা মানুষ? প্রলয়ের বাবা মা আর ফুপিদের মাথা নিচু হয়ে আছে। ভাই বোনেরাও পরিস্থিতি বুঝে আতঙ্কিত।
বর্ষার বাবা এবার সবার দিকে তাকিয়ে বর্ষার খালা খালুর উদ্দেশ্যে বলে, আমার মেয়ের জীবনে এমন একটা কালো অধ্যায় রচিত হয়ে আছে, জানলে কখনো আপনাদের ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা তুলতাম না। যদিও এবারও আমি তুলেছি এমন না, কিন্তু তাও আমাদের দোষ। আমাদের এমন অসম্মানের আপনাদের এমন অসম্মানের জন্য আমি ভাবে ক্ষমা প্রাপ্তি। অনাকাঙ্ক্ষিত যা হয়েছে সেসবের জন্য ক্ষমা করে দিবেন পারলে। আর এঙ্গেজমেন্টের বিষয়টাও এখানে শেষ করা উচিত আমার মনে হয়। তারপরে বৃদ্ধা মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আমি আজ বর্ষা আর ওর মাকে নিয়ে যাচ্ছি। এটাই হয়তো এই বাড়িতে আমাদের শেষ দিন। আর কখনো এই বাড়িতে পা রাখা হবে কিনা বলতে পারছি না। তোমার নাতি নাতনি আর সন্তানদের কোনোভাবে আমি আমার মেয়ে আর মেয়ের মা আঘাত করেছি মনে হলে আমাদের মাফ করে দিও। আমি ক্ষমা প্রার্থী। আর এই বাড়িতে আমার সব হক পাওনা আমি ছেড়ে দিয়ে গেলাম আজ। আমার তো কোনো ছেলে নেই, দরকারও পড়বে না এসবের। মেয়ের জন্য নিজে যা অর্জন করেছি তাতেই হয়ে যাবে। কখনো ছোট ছেলেকে মনে পড়লে রাফিকে বলো যেন ও বাড়িতে নিয়ে যায়। চাইলে দেখে আসতে পারো আমাদের। সকলে চমকিত নয়নে তাকায়। কি বলছে এই ছেলে? বর্ষার দাদি আহাজারি করে ওঠে। বর্ষার মা বর্ষাকে নিয়ে উঠবে, তার আগে মা মেয়ের নিজেদের সামনে কাউকে হাঁটু গেড়ে বসতে অনুভব করলো। বর্ষার মা দেখল প্রলয়, সে হাঁটু গেড়ে বসে বর্ষার মায়ের হাত ধরে। চাচুমণি, অনেক অন্যায় করেছে তোমার মেয়ের প্রতি। অশান্তি কেন যেন বিরক্তি চলে আসতো। এর কারণ নিশ্চয় জানি না। তোমার মেয়েকে কষ্ট দিতাম বলে তোমারও কষ্ট হতো, তাই না? ওই দিনগুলোর জন্য ভেরি ভেরি সরি চাচুমণি, ক্ষমা করে দাও প্লিজ। বিরক্তিকর মেয়েকে কখন যে ভালোবেসে ফেলেছে বুঝতে পারিনি। সেদিন নেশা করেছিলাম, রুমে বর্ষা চলে আসে। ও ভেবেছিল পূর্ণত রুমে এসেছে, আমার রুম বুঝে চলে যাচ্ছিল। কিন্তু নেশার ঘরে ভুল করে ফেলেছি আমি, খুব বড় ভুল। এরপর থেকে কি জানি কি হলো, তোমার মেয়েকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। মদ পানি খেয়ে আর নেশা হয় না, ছেড়ে দিয়েছে এখনো সব। যে নেশার জন্য তোমার মেয়েকে কলঙ্কিত করে দিয়েছে, ওই নেশার করণী কোনোদিন এরপর। এখন ওকে আমি খুব ভালোবাসি, বিশ্বাস করো। ওকে ছাড়া বাঁচতে পারবো না। সারাদিন ফোনে কিংবা একাডেমির ওখানে গিয়ে টিনেজ প্রেমিকাদের মতো খুব জ্বালিয়েছে। ওকে বিয়ে করে নেবে ভেবেছিলাম, কিন্তু তার জন্য তো কিছু করতে হবে। বেকার ছেলেকে নিশ্চয়ই তোমার ওই সুন্দরী মেয়েকে তুলে দেবে না, তাই বিজনেস স্টার্ট করবে ভেবেছে। সব ম্যানেজও করে ফেলেছে। ঢাকায় গিয়েছিলাম ইনভেস্টরদের সাথে মিটিং করতে। সব ঠিক থাকলে এই মাসের মধ্যে উদ্বোধন করব। তোমার মেয়েকে দিয়ে দাও প্লিজ। আগের প্রলয় নেই আমি, ওকে খুব ভালোবাসি, খুব ভালো লাগবো, প্লিজ দিয়ে দাও। বড্ড ব্যাকুল কণ্ঠ তার। সকলে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে। প্রলয়ের বাবা মাও অবাক হলো। একই তো অপছন্দের বর্ষাকে ভালোবেসে এইভাবে হাত পেতে চাইছে তার বাবা মায়ের কাছে, আবার নিজের বিজনেসও শুরু করেছে বর্ষাকে বিয়ে করতে। তারা এই নিয়ে কিছুই জানতো না। তাদের ব্যবসায় বলে কইয়েও ঢোকানো যায়নি, আর নিজে শুরু করেছে। তবে বর্ষাকে এইভাবে চেয়ে নেওয়ায় সন্তুষ্ট হলো তারা। নিজেরাও চেয়ে থেকে জবাবের আশায়। বর্ষার মা অনেকক্ষণ প্রলয়ের দিকে চেয়ে চুপ করে থাকে। তারপর স্বামীর দিকে এক পলক চেয়ে বলে, এবারের সবাইকে আমি খুবই ভালোবাসি। তোমাদের সব ভাই বোনদের মন থেকে স্নেহ করি। কখনো বর্ষাকে, পূর্ণতাকে, রিমি, প্রিয়তা সহ তোমার ফুপুর মেয়েদের থেকে আলাদা করে দেখিনি, কিন্তু তাও আলাদা যত্ন নিতে হতো বর্ষার। বুঝোই তো, অসুস্থ মেয়ে আমার। আর তোমরা ছেলেরা তো আমারই ছেলে। পেটের ছেলে না হলেও একটা পুত্র না থাকার আক্ষেপ তোমাদের দেখলেই গুজে যেত আমার। কিন্তু শ্বশুরবাড়ির সুখ আমার কপালে ছিল না। এমন না যে জ্বালিয়েছে সবাই, কিন্তু তাও তোমার মা মেজমার মতো সুখটা কোনোদিন পাইনি। এখন এটাই তোমার মা মেজমার আসল বাড়ি। আর আমার শ্বশুরবাড়িই রয়ে গেল এত বছরেও, তাও কোনো আক্ষেপ নেই। সবার কপালে সব সুখ থাকে না। যেমন আমার মেয়ে, আমার স্বামীর ভাগ্য, তেমন আমারটাও। সেসব যাক,
আমি মেনে নিয়েছি সব কিছু। কিন্তু তুমি কি জানো প্রলয়, তুমি আজ এই প্রস্তাব না রাখলেও আমি ঠিকই আমার বর্ষার জন্য প্রস্তাব তোমার কাছে নিয়ে আসতাম। কারণ আমি মেয়ের মা। তার উপর মেয়েটা যদি প্রতিবন্ধী হয় তাহলে আর কি বা করব? মেয়ের ইজ্জত হরণকারীর কাছেও মাথা নত করতে বাধ্য প্রতিবন্ধী মেয়ে মা হওয়ার। এই সমাজ আমার মেয়ের জন্য ছোট থেকেই খুব নিষ্ঠুর। আর আজ যা হলো, তারপর এই সমাজ অভিশপ্ত ওর জন্য। আমি এই অভিশপ্ত সমাজে আমার মেয়েকে আগলে রাখতে পারবো না। আমি জানি, যেখানে পরিবারের মানুষদের কটু কথা থেকেই আগলাতে পারলাম না মেয়েকে, সেখানে কাল 10 জনের মুখ কিভাবে বন্ধ করব জানা নেই। তুমি কি চাইবে আমার কাছে? কি চাইবে আমার কাছে? আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার মেয়েকে গ্রহণ করে একটু মর্যাদা দাও তুমি বাবা। আমার মেয়ের বাকি সম্মানটা রক্ষা করো দয়া করে। কথাটা বলে নিজেই হাত জোর করে ফেলে প্রলয়ের সামনে। প্রত্যেকে স্তম্ভিত হয়ে আছে। বর্ষার বাবা স্ত্রীর কথায় দ্বিমত প্রকাশ করেন। এমন কিছুই তিনি চান না জানিয়ে স্ত্রীকে নিয়ে মেয়ে সহিত উঠে যেতে চান। সঙ্গে সঙ্গে প্রলয়ের বাবা মা এসে হাত জোর করে বর্ষাকে চাইল প্রলয়ের জন্য। প্রলয় তখন চাচিমণির কথা শুনে পাথর বনে বসে আছে। এতটা অবহেলিত ভেবে নিয়েছে নিজেদের বর্ষা আর তার বাবা মা, তা কখনো ভাবেনি এই বাড়ির কেউ। আজ বিস্মিত হলোই বটে। দাদিসহ প্রত্যেকে বর্ষার বাবাকে বোঝাতে ব্যস্ত। এর মধ্যে বর্ষা অজ্ঞান হয়ে পড়ে যেতে চায়। প্রলয় তা দেখে সাথে সাথে ওকে আগলে নেয়, বুকে নিয়ে গালে হাত দিয়ে ডাকলো, কিন্তু বর্ষাও জবাব দেয় না। প্রত্যেকে ওকে অজ্ঞান হয়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। নিশান অনেক আগেই বের হয়ে গেছে এই বাড়ি থেকে। তার মা বাবা ছিল শুধু। বোনের তখনকার কথায় বর্ষার মা কষ্ট পেয়েছে বুঝতে পেরেছে খুব, তাই তারা ক্ষমা চেয়ে নিতে থেকে গেল। ডাক্তার ডেকে বর্ষার চেক আপ শুরু করা হলো। অতিরিক্ত ধকলে অজ্ঞান হয়ে পড়েছে সে। সকাল থেকে শপিংয়ের ঝক্কি, আর এখন যা যা হলো তাতে মানসিকভাবে বিধ্বস্ত সে। বর্ষার বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বর্ষা আর প্রলয়ের বিয়ের জন্য রাজি করালো প্রত্যেকে। আর তাদের স্বামী স্ত্রীর কাছে বাকি 2 ভাই সহ প্রলয়ের ফপিরা সহ বাড়ির বউয়েরাও ক্ষমা চেয়ে নিল, সাথে রিমি সহ তারা সব ভাই বোনেরাও। শেষে আর পারল না ক্ষমা না করে। বর্ষার বাবা মা রাজি হয়ে যান মেয়েকে বিয়ে দিতে প্রলয়ের সঙ্গে। এইভাবে তাদের সম্পর্ক পূর্ণতা পেল। পরের দিনই কাজেরিকে বিয়ে পড়ানো হয় বর্ষা আর প্রলয়ের। বর্ষা তখনও ঘোরে, কিন্তু প্রলয় ঠিক করেছে ফুলসজ্জার রাতেই ওর ঘোর ভাঙাবে। এইভাবেই বর্ষা প্রলয় এক হলো। বর্ষা হলো প্রলয়ের আর প্রলয় হলো বর্ষার।